স্ক্রিন ক্লিয়ার আছে, ভয়েস ক্লিয়ার আছে তো নাকি? এখানে যাদের প্রবলেম দেখেন, আমি সে মনে করেন এই লিস্টগুলা, আমি যে এই লিস্টটা সিলেক্ট করলাম, এই লিস্টটা যে কালেক্ট করলাম, এই লিস্টটা মনে করেন আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এই যে আমরা এখান থেকে গুগল থেকে ইমেল এক্সট্রাক্ট করি না, এখান থেকে এক্সট্রাক্ট করা ফাইল এটা আছে আমার, এটা মনে করেন আপনি। এখন আমার বায়ার চাচ্ছে যে এখানে আমার কি কি আছে, জিমেইল আছে, ইয়াহু আছে, আউটলুক আছে, হটমেইল আছে, সব মেইলে আছে। তো বায়ার বলছে আমাকে এগুলো আলাদা আলাদা করে দিতে। ঠিক আছে, তো আলাদা করার জন্য আমার যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি, আগে এই কলামটি সিলেক্ট করলাম। ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ কি, আমি যে কলামে কাজ করব ওই কলামটি সিলেক্ট করব। স্টেপ ওয়ান, সিলেক্ট কলাম। আমি এই যে কলাম সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট কলাম। জাস্ট এখানে ক্লিক, বুঝতে পারছেন? এরপরে যদি সমস্যা হয় তাহলে আমার কিছু করার নাই। স্টেপ ওয়ান, সিলেক্ট COLUMN। এখান থেকে প্রিভিউ দেখে নেবেন। দেন আমার কাজ কি হবে, ডাটা টেক্সট টু কলাম, তাই না? এই যে ডাটা টেক্সট টু কলাম, ক্লিক ডাটা। আমার টোটাল স্ক্রিনশটটা দিতে সমস্যা কোথায়? এই যে এখানে ক্লিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি তো ডুপ্লিকেট রিমুভ করার অপশনটা ভুলে গেছিলাম। স্টেপ টু, রিমুভ ডুপ্লিকেট। ঠিক আছে, তো এটা এভাবে দেই, সিলেক্ট কলাম করবেন এইভাবে, ডুপ্লিকেট রিমুভ, জাস্ট ডাটা, এটাও একই সিস্টেম। সিলেক্ট ডাটা, রিমুভ ডুপ্লিকেট। ঠিক আছে, এখন এখানে ক্লিক দেওয়ার পরে কি আসে আমার দেখেন, ডাটা, রিমুভ ডুপ্লিকেট। যা আছে তাই, ক্লিক হেয়ার। এই ফাইলটা আমি দিয়ে দিব, যতদিন আছেন যতদিন ইচ্ছা রাখে দিবেন। ঠিক আছে, এই ডুপ্লিকেটে ক্লিক করলে আমার যতগুলো ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট আসবে, সব ডুপ্লিকেট রিমুভ হবে। ঠিক আছে, স্টেপ থ্রি, টেক্সট টু কলাম। স্টেপ ওয়ান আমার এটাই, টেক্সট টু কলামের জন্য একই কাজ। স্টেপ টু আছে ডাটা, কোথায় ক্লিক করলাম, ডাটা, ডাটা থেকে কোথায় ক্লিক করলাম, ডাটা থেকে কোথায় ক্লিক করব, স্প্লিট টেক্সট টু কলাম। ক্লিয়ার?
আছেন কেউ? বাড়িতে কেউ আছেন? স্টেপ 2, সিলেক্ট, সিলেক্ট না, ডাটা, টেক্সট টু, টেক্সট টু কলাম দিলাম। ঠিক আছে, তাহলে আমি করে দেই। এখন কি হয়? স্প্লিট টেক্সট টু টেক্সট, টেক্সট টু কলাম। আমার দেখেন কি আসছে একটা, ঠিক এরকম একটা আইকন চিহ্ন আসবে। তখন ক্লিক করবেন, কোথাও খুঁজে পাবেন না। এখানে কি সিলেক্ট করবেন? এখানে কি সিলেক্ট করবেন? ডিলেট ডিটেক্টেড অটোমেটিক্যালি। আমার কি অটোমেটিক্যালি ডিটেক্ট করছিলাম আমরা? কাস্টম দিয়ে এট দ্য রেট, সরি, এই যে কাস্টম দিয়ে, কাস্টম দিয়ে এখানে কি লিখবো? এট দ্য রেট। কাস্টম দিয়ে এট দ্য রেট দেওয়ার পরে কি ইন্টার। আর আমার আলাদা হয়েছে, কি করলাম? ইন্টার, এই যে আলাদা হয়েছে আমার। ওকে, এখন আমার কি করতে হবে? আগে এগুলা আবার এক জায়গায় করতে হবে। রাইট ফর্মুলা ইকুয়াল, কি লিখবো? ওখানে লিখে না দিই, এখানে লিখবো সরাসরি। ইকুয়াল কনসিওএনসিএটি, এই যে কনকাটিনেট, কলামে সিলেক্ট, কমা ইনভার্টেড কমা শুরু, এট দ্য রেট, ইনভার্টেড কমা শেষ, কমা কলাম বি, বি টু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? কপি, এই স্ক্রিনশটে গিয়ে দেখে নিলাম। জাস্ট প্রেস ইন্টার, প্রেস ইন্টার। এখন জাস্ট ড্রপ করবেন। এটা কি করলাম বুঝতে পারছেন তো? ড্রপ অল কলাম, ড্রপ অল কমা কলাম। দেন আমার কি হবে? ফর্মুলা রিমুভ করতে হবে। জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করলাম বুঝতে পারছেন তো? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন, ডাউন এরো ফর SELECT, সিলেক্ট, সিলেকশন কলাম। ঠিক আছে, এখন কি কন্ট্রোল সি, কন্ট্রোল সি মানে কন্ট্রোল প্লাস সি, কপি। তারপর কি করবেন? CTRL প্লাস শিফট প্লাস ভি,
আগে কন্ট্রোল সি, তারপর কি কন্ট্রোল প্লাস সি প্লাস ভি, মানে আমি আগে কপি করলাম, পরে স্পেশাল পেস্ট করব, পরে কন্ট্রোল প্লাস সি প্লাস ভি। আমার ওই ইকুয়েশনটা আছে আর বুঝতে পারছেন একটু কিভাবে করলাম? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে বুঝতে পারছেন। তো এখন আমি কি করতে হবে, নেক্সট কাজ ফিল্টারিং। ফিল্টারিং, তো ফিল্টারিং করার জন্য আমি কি যাব, জাস্ট এই যে ফার্স্টটাতে একটা ক্লিক করব বা যে কোনো একটা লিখবো, gmail.com, এটা লিখলাম, সমস্যা নেই। এই বি1 কলাম বা এ1 কলাম, আমার যেহেতু বি1 কলামটা দরকার, সেজন্য আমি এটাতে কার্সরটা রাখবো। রাখার পর ডাটা, ডাটার পর ক্রিয়েট ফিল্টার। এই যে আমার দরকার ডাটা, তারপর ক্রিয়েট ফিল্টারে ক্লিক। ঠিক আছে, ডাটা, ক্রিয়েট ফিল্টার। দেখেন আমার পাশে এই ঠিক এরকম একটা আইকন আসবে। আইকনটা দেখতে পাইছেন? দেখতে না পারলে আপনারা একটু মানে ডাক্তারের কাছে যাইয়েন, কারণ কানের সমস্যা থেকে চোখের সমস্যা হতে পারে। তো এখানে আমি এখন কি করব, ক্লিয়ার। ক্লিয়ার পর আমি আগে জিমেল গুলো নিব, তারপর হটমেল দেবো, তারপর আউটলুক দেবো, তারপর ইয়াহু নিব। gmail.com সিলেক্ট করলাম। ওকে, এটা স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, ওকে, জাস্ট gmail.com। এই যে পাশের যেগুলা দেখতে পাবো, জাস্ট এগুলা সিলেক্ট করব। এখন আর স্ক্রিনশট দিচ্ছি না। সিলেক্ট করার পর কপি। আমি এই শিটে নিব না, এই শিটে নিব না, কেন জানেন? কারণ এই যে পাশে যদি আমি নেই, এই যে দেখেন 1 2 3 4, এখানে হয়তো বা সিরিয়ালই আছে, কারণ এগুলো এক জায়গায় ছিল। আর যখন সিরিয়ালই থাকবে না, এর পাশের মাঝখানের কলামগুলো কিন্তু আপনার কি হয়ে যাবে, গ্যাপ থেকে যাবে। সো যখন এখানে আমি পেস্ট করব, এই কলামগুলোরও এই সেলগুলোরও কিন্তু আমার কাজ হবে। সেজন্য আমি এই শিটে নিব না, আমি একটা নতুন শিট নিব। প্রয়োজনে গিয়ে এই শিটটাকে যদি সিএসভি করার প্রয়োজন হয়, আমি এই শিটটাকে সিএসভি করবো। এই শিটটাকে না করে এই শিটটাকে সিএসভি করবো। ঠিক আছে, তো এখানে কি থাকবে আমার, জিমেইল ডোমেন, কন্ট্রোল ভি, ক্লিয়ার। আমি এই যে বড় ছোট করেন আপনার টানে, সেরকম করে দরকার নাই। জাস্ট যখন এই যে দেখেন আপনার কার্সরের দুই দিকে দুটো তীর চিহ্ন আসবে, ঠিক ডাবল ক্লিক করবেন, অটোমেটিক নিয়ে নিবে তার কতটুকু দরকার। ঠিক আছে, এখানে গিয়ে আপনি যখন কার্সরটির দুই দিকে তীর চিহ্ন দেখতে পাবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, সে নিয়ে নিবে। বুঝতে পারছেন? এখন আমার কি করবো, আমি জিমেলটা উঠাই দিয়ে নিব হটমেল, আর আগে ইয়াহুটা নেই। ওকে, দেখেন ইয়াহুর কলামগুলো দেখছেন 29 থেকে শুরু হয়েছে আমার। দেখেন এখানে বাকি যে 1 থেকে 29-এ চলে আসছে, এই যে বাকি মাঝখানে কলামগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি যদি এখানে একটা পেস্ট করি, তাহলে আমার কত নাম্বার রোতে পেস্ট হবে? 29 নাম্বার। বোঝার জন্য আমি এখানে লিখে রাখলাম, দেখেন এটা কিন্তু এখানে এখন আমি প্রথমে দেখতে পাচ্ছি, বাট যখন ফিল্টারিংটা আমি রিমুভ করে দিব, তখন এটা চলে যাবে 29 নাম্বারে। কপি করলাম, আমার এটা হচ্ছে কি ডোমেইন, পেস্ট করলাম। ঠিক আছে, দেখেন এই যে আমি রোটাকে এখন আমার কি বলে জায়গা ধরতেছে না, বা এই যে ছোট বড় বুঝতে পারতেছে না, জাস্ট এই যে এখানে তীর চিহ্নটা আসবে, ডাবল ক্লিক করবেন, আপনার যতটুকু জায়গা দরকার সে অতটুকু জায়গা নিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি কাজ, আমার কি নিলাম, জিমেল নিলাম, ইহো নিলাম, এখন নিব হটমেল। ইহোটা উঠাই দিলাম, হটমেল। ওকে, আমার এই যে একটু আগে এখানে লিখছিলাম, ওটা আছে কি আর?
ওটা 29-এই আছে, সেজন্য আমরা এই শিটে কাজ করব না, বুঝতে পারছেন? এটা হবে আমার কি ডোমেন, হটমেল, হটমেল ডোমেন টেস্ট করলাম, এটাকেও ঠিক রিসার্চ করে নিলাম। তারপর আছে কি আমার আউটলুক, ওকে, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আর? কোন কোনো প্রবলেম নাই? ক্লিয়ার হয়েছেন সবাই? আশা করি আর প্রবলেম থাকার কথা না, এবং শেষ পর্যন্ত আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো কোশ্চেন করবেন না। একবারে ক্লাস যতদিন আপনি বেঁচে আছেন ততদিন এইটুকু অন্তত বিষয় আর আপনার সমস্যা হবে না। যদি এখনো কোনো কোশ্চেন থেকে থাকে, যে আপনার সন্দেহ থেকে থাকে যে ওটা আমি ওটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, এখনো বলেন। কলাম ডিলিট করবেন কিভাবে? সে মনে করেন আপনি এই কলামটি ডিলিট করবেন, আমি এই যে দেখেন, কলামটি টোটাল ডিলিট করতে গেলে আপনি এই যে কলাম নাম্বারগুলো আছে, জাস্ট কলাম নাম্বারগুলোতে একটা ক্লিক করবেন, আপনার টোটাল কলামটা সিলেক্ট হবে। তখন রাইট বাটন ক্লিক করবেন, রাইট ক্লিক, মাউস বা মাউস পয়েন্টার থেকে, সরি, মাউসের থেকে রাইট ক্লিক করার পর এই যে ডিলিট কলাম দেখতে পাচ্ছেন, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হয়েছে ডিলিট? জি, বুঝিনি। মানে এই যে মানে আপনার এই কলামটা টোটালি ডিলিট হবে, এই টোটালি ডিলিট হবে। মানে শুধু এইটুকু, এইটুকু শুধু ডিলিট হবে না, তবে আমার ডাটাগুলো ডিলিট হবে। ডাটাগুলো ডিলিট করে দিলে ডিলিট হবে, তবে আমি যদি এই ঘরটাকে মানে এখানে ফিল আপ করে দিতে চাই, তাহলে এটাকে ডিলিট করে আমি দিতে পারবো না। আমি জাস্ট এই ফিল আপ করার জন্য, জি, বুঝি নাই মাসুদ রানা, কি বললেন? হ্যাঁ, ব্ল্যাঙ্ক যদি আপনি না রাখতে না চান, হুম, অবশ্যই ফাঁকা থাকবে এটা, কারণ এটা ডিলিট করলে আমার এই যে পাশের যে কলামগুলো আছে আমাদের দেখেন, আমাদেরকে এই যে সফটওয়্যারটি তৈরি করছে, এই যে আমরা ক্লিক করতেছি, এগুলোকে কি কি বলা হয়? এই যে বর্তমান যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা সেল, এটা সেলের ড্রেস। আমরা যদি এক্সেলে দেখি, দেখেন এটা কি সেল, এগুলা একটা সেল, এই সেলের একটা অ্যাড্রেস আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এটা আমার কার্সরটা দেখা যাচ্ছে, K9, তার মানে এর ঠিকানা হচ্ছে K9। আর আমি যদি এই যে K9 ঠিকানা হয়েছে, এদিক থেকে কে, এদিক থেকে 9, এদিক থেকে কে, এদিক থেকে 9 জায়গায় মিলিত হয়েছে, বিধায় K9। কিন্তু আমি যদি এই K9টাকে ডিলিট করে দিতে চাই, তো হয় আমাকে এটাকেও ডিলিট করে দিতে হবে, অথবা এটাকেও ডিলিট করে দিতে হবে। তাছাড়া এক্সেলের যে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো আছে, ফর্মুলা গুলো আছে, সেগুলো আমি মেটাইতে পারবো না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমি যদি এখানে কয়েকটা ডাটা ডিলিট করে দিলাম, বা 3-4টা ডাটা ডিলিট করে দিলাম, বা আমার ডিলিট এভাবে আছে, যেমন এখন আমার এভাবে আছে, এখন আমি চাচ্ছি এখান থেকে কি হবে না আমার, এই যে ব্ল্যাঙ্ক গুলা থাকবে না। হ্যাঁ, ব্ল্যাঙ্ক যেন না থাকে। আপনার প্রশ্ন ছিল এটা, তাই না মাসুদ রানা? আচ্ছা, মানে এটা উনি করতে চাচ্ছিল, প্রশ্ন এটা না, এটা উনি করবে কিভাবে। তো এটা আমাদেরকে একটু বুদ্ধি খাটাইতে হবে। তো দেখেন, আপনি এই যে আবার ফিল্টারিং করবেন, ডাটা হয়ে গেল, ফিল্টার, আমি আবার ফিল্টারিং করলাম, এই যে ফিল্টার আমার এই রোটার দরকার, জাস্ট এখানে এই যে সিলেক্ট রোডটা ওঠায়, সরি, ক্লিয়ার করলাম, আবার সিলেক্ট করলাম, করার পর ব্লাঙ্কটা উঠাই দিব।
এই যে দেখেন যখন ব্লাঙ্ক স্পেস থাকবে আপনার তখন কিন্তু ব্লাঙ্কটা চলে আসবে। তো ব্লাঙ্কটা আমি উঠাই দিলাম, ওকে করলাম। এখন কিন্তু দেখেন এদিকেও কমে গেছে, এদিকেও কমে গেছে। আমি এটাই কপি করে নিলাম। নেওয়ার পর আবার ফিল্টারিং করলাম। ফিল্টারিং করার পর সিলেক্ট অলে ক্লিক করার পর ওকে করলাম। করার পর আমি যদি প্রথম থেকে এটা পেস্ট করে দেই, ওরে এই সিটে ফিরে আসলো না, ওপরে উড়ি বেলাইছে নাকি? শিখতে আছে না? একটু কপি, আমার নিচের যে অপশন গুলো আছে এগুলো ডিলিট করে দিলে এখন এগুলো আমার উপরে আছে। ঠিক এইভাবে আমার কাছে বুদ্ধি আছে, যদি আপনার কাছে আর অন্য কোনো বুদ্ধি থাকে তো আপনি সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আমাদেরকে সিলেক্ট করে ব্লাঙ্ক গুলা মেবি ডিলিট করা যায়, এটা এক্সেলে করা যায়, গুগল শিটে আমার জানা নাই। জি, ওই দেবো বলেন। এই যে ডিলিট সেল, এই যে দেখেন এদিকে তখন ফাঁকা হয়ে গেল একটা। শিফট আপ, আচ্ছা, সুন্দর বুদ্ধি। রাইট বাটন ক্লিক করলেই তো হয়। দেখি, আমি ওখানে এটাকে ডিলিট করবো তাই না? ফরম্যাট সেল, ডিলিট, শিফট সেল আপ, এই যে এটা। ওকে, এই যে। আর এটা যখন আপনার ফাঁকা, তো আর এক জায়গায় সরাল বরাবর থাকবে না, আপনার থাকবে ফাঁকা কিভাবে? এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, ওখানে একটা ফাঁকা, এখানে দুই তিনটা ফাঁকা, এরকম করে থাকবে। তখন আমরা একটা একটা করে ডিলিট করতে অনেকটা টাইম লাগবে, সময় লাগবে না? যখন আমার ডাটা অনেকগুলো থাকবে তখন তো অনেক সময় লাগবে। তো অনেক সময় লাগলে আমার একটা একটা করে ডিলিট করে দিতে দিতে আমার ফাইলটা খুঁজতে হবে, একটা করে ডিলিট করতে অনেক টাইম লাগবে। সো আমি এইভাবে একবারে করে দিতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমি এটা নেম দিয়ে দিই, টেস্ট ফাইল। এখন এই ফাইলটাকে আমি কি যেখানে ইমেল গুলো আছে সেগুলোকে চেক করব যে ভেরিফাইড কিনা। তো ভেরিফাইড কিনা সেটার জন্য আমি আপনাদেরকে দেখাইছিলাম ইমেল ভ্যালিডেটর, তাই না? ডাউনলোড, এই যে সুপার ইমেল ভ্যালিডেটর, আমি এটা ওপেন করলাম। তো এখানে কি কি ফাইল সাপোর্ট করে? সিএসভি। আবার অনেকের প্রশ্ন ছিল সিএসভি ফাইল কিভাবে তৈরি করবে, সেটারও একটা প্রশ্ন ছিল। হুম, বলেন। আপনার উইন্ডোজ 7 এটা ফ্রেমওয়ার্ক ডাউনলোড করতে বলবে। আপনি ডট নেট ফ্রেমওয়ার্ক ডাউনলোড করে নেবেন। জি, 4.6 ভার্সন, নেট ফার্মার 4.6 ভার্সনটা ডাউনলোড করে নেবেন।
কেন হবে না? তাহলে আপনি যেটা ডাউনলোড দিয়েছেন সেটা নেটওয়ার্ক আপনার অন্য কোনো ভার্সন ছিল মেবি। তো দেখেন, আমি শিট থেকে, গুগল শিট থেকে এক্সেলে নিয়ে আসলাম ফাইলগুলো। আর এক্সেলে গুগল শিটেও মেবি করা যায়, যে আপনার ড্রাইভ টেস্ট ফাইল না, সরি, গুগল ড্রাইভ। এক্সেলে ডাউনলোড হচ্ছে, আচ্ছা, এটা মেবি আপনার সিএসভি ডাউনলোড করা যায়। তো আমি এক্সেল থেকে সিএসভি করবেন কিভাবে আমি এটা দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে আমি কি গুগলে যে শিটে যে কাজগুলো করলাম ওই কাজগুলো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এবং ফাইল সেভ করব। সিএসভি করার জন্য ফাইলে ক্লিক, সেভ অ্যাজ ডেস্কটপ, বা আমি যেখানে সেভ করবো আমি দেখাই দিব, অথবা ব্রাউজে ক্লিক করে আপনি কোথায় সেটা সেভ করবেন সেটা দেখাই দিতে পারেন। ক্লিয়ার? তো এখানে আমি কি ফাইল নেম দেব, ফাইল নেম দিলাম। এই যে সেভ এস টাইপ আছে না, এই সেভ এস টাইপে আমি সিএসডি কমা ডিলিমিটেড, এই যে ফাইল টাইপটা, এই ফাইল টাইপটা ইউজ করব। দেখতে পাচ্ছেন সবাই? এই ফাইল দিয়ে মানে আমি ফাইল এক্সটেনশন সিলেক্ট করার পর জাস্ট সেভ। ইয়েস, আমার দেখেন এখানে সিএসভি ফরম্যাট হয়ে গেছে। আমি যদি এখন কেটে দিই তারপর আমাকে দেখাবে ডু ইউ ওয়ান্ট টু সেভ টেস্ট সিএসভি। তার মানে যদি আমি সেভ করি এখন আমাকে আবার ওই আগের প্রসেসে সেভ করতে হবে। আমি ডন্ট সেভ করলাম। আমার ফাইলটি কোথায় সেভ করছি? এই যে টেস্ট ডট সিএসভি, দেখতে পাচ্ছেন? টেস্ট ডট সিএসভি দেখা যাচ্ছে। এখন আমি এই ফাইলটাকে আপলোড করে টেস্ট করি কি হয়, আপলোড হয় কিনা। ইম্পোর্ট সিএসভি, এই যে টেস্ট সিএসভি সিলেক্ট করলাম, দেখি কি বলে। দ্য ফাইল ডাজ নট কন্টেইন অ্যান ইমেল কলাম, চেক ইউর ফাইল। ইমেল কলাম নিচ্ছে না, না, দাঁড়ান দাঁড়ান। ওইগুলো ফাইলটা আমার এই সমস্যাটা যদি দেখা দিল আপনাদের, তাই না? কেটে দিয়েছিলাম। এবার নিচে দেখছেন আমি ওখানে লিখি নাই যে ইমেল কোনটা কলাম, সেটা লিখি নাই। জাস্ট লিখছিলাম কি ফাইলটাতে, আমি কেটে দিলাম, আবার ফাইলটা ওপেন করলাম। তো এখানে আপনার একসাথে এই যে কলামটাতে আপনার ইমেল থাকবে, ওই কলামটাতে শুধু ইমেল লেখাটাই লিখতে হবে। ক্লিয়ার? যাদের এটা শো করে না, তো এটা ইমেল লিখবেন, লিখার পরে সেভ করে দিবেন। ঠিক আছে? ডন সেভ। এখন আমি আবার ওপেন করি। এখন আপনাদের ভেরিফাইড হয় না, সেটা নিয়ে প্রবলেম। ইম্পোর্ট সিএসভি, টেস্ট সিএসভি, ওকে। এখন কি আমার 50টা ইমেল আছে? অনলি 50টা ইমেল ছিল না বেশি ছিল? 50টা ইমেল ছিল না বেশি ছিল? আছেন না ঘুমাইছে? দেখে তো মনে হয় বেশি ছিল।
আমাদের ডায়েট থেকে তো নিয়ে আসি সব, তাই না? এই শিট টুতে তো যা আছে সব আছে শিট টুতেই। 49টি, এই যে একটা 50টা, আমাদের 50টি ছিল, বেশি ছিল না। বেশি মনে হলেও সেটা বেশি না। জাস্ট স্টার্ট ভ্যালিডেশন ক্লিক করি, দেখি এবার কি দেখায়। কি দেখা যায়, 50টা ইমেল টেস্ট করছে, ভ্যালিড ইমেল 16টা, ইনভ্যালিড ইমেল 19টা, ক্যাশ অল 15টা, ইরোর 0, বাউন্স রেট 54.29%। আমাকে তো একটা রেজাল্ট দিল, তাই না? আচ্ছা, এই যে আমি সেভ রেজাল্ট দিলাম, দেই, এটা আমার সেভ ফরম্যাটে সেভ হবে। রেজাল্ট সেভ করলাম, রেজাল্ট সেভ সাকসেসফুলি। আমরা এটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো কে কোথায় কি বলছে। কোথায় কি বললাম, রেজাল্ট না? এটা আমার ইমেল, এটা আমার দিচ্ছে কি ইমেল ডোমেন নেম, এটা আমার ভেরিফিকেশন রেজাল্ট, তারপর কি ভেরিফিকেশন মেসেজ, এটা তাই না? দা ডোমেন ক্যাচ অল ডোমেইন, দা ডোমেন ইজ ক্যাচ অল ডোমেইন, ইট ক্যান নট বি ভেরিফাইড। মানে ইয়াহু ডোমেইনটাকে তারা ভেরিফাইড করতে পারতেছে না, এই সফটওয়্যারটি ইয়াহু ডোমেইনটাকে ভেরিফাইড করতে পারতেছে না। কিন্তু আহ, আমরা কি জানি যে ইয়াহু নামে কোনো ডোমেইন আছে? ইয়াহু নামে তো আছে, তাই না? এই ডোমেইনটাকে তখন আমরা, এই ইয়াহুটাকে তখন আমরা দু একটা অনলাইনে চেক করে দেখবো। এখানে তো সবগুলো একই রেজাল্ট দেখাবে। আমি এগুলা সিস্টেম করার একটা সফটওয়্যার আছে, সেটা আগামী ক্লাসে বা যে কোনো যারা কাজ পাবেন তো তাদেরকে দেখাবো। এখন যদি বলেন যে স্যার কেন আমাদেরকে কেন দেখাবেন না, আপনি কাজ করেন লাইভ কাজে, আমাদের এই সফটওয়্যারটি কেন, এর থেকে আমাদের আরো 4-5টা সফটওয়্যার ইউজ করতে হবে যখন আমরা লাইভ কাজে যাব। যেহেতু এগুলো পেইড, তো আমি পেইড গুলো এখানে দেখাইতে যাচ্ছি না, আমার এই পিসিতে ইনস্টল করা নাই। আমি আপনাদেরকে কাজ করে দিব, সমস্যা নেই। আমি কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাদের? আমি মেবি আপনাদের এখানে একটা কথা বলি নাই এর আগে ক্লাসে বা বিগত ক্লাসগুলোতে, যে আসলে আমি বিগত 2017 সাল থেকে এই প্রফেশনে আছি। তো আমি অনেক শিক্ষা পাইছি আপনাদের কাছ থেকে। যেমন আপনারা নতুন আসেন, আপনাদের কাছ থেকেও আমি কিছু শিক্ষা পাবো। আমি প্রথম যে শিক্ষাটা পাই, যে আমার পার্সোনাল ডকুমেন্ট গুলো নিয়ে, মানে আমি পার্সোনালি ভাবে যে যে সকল বিষয় নিয়ে কাজ করি, এই কাজগুলো করে দেখাইলে আমার নিজেরই অনেক ক্ষতি হয়। অন্য ট্রেনারের কথা আমি বলবো না, বাট আমার ক্ষেত্রে এটা অনেক ক্ষতি হয়েছে। কারণ দেখেন, একটা বিষয় লক্ষ্য করেন, এখানে ক্লাসে দেখাইতে দেখাইতে বা ক্লাসে কাজ দেখাইতে দেখাইতে দেখেন আমার কিন্তু আমার পার্সোনাল অনেক জিনিসে ওপেন করতে হচ্ছে বা ওপেন হচ্ছে। অটোমেটিক কখন ওপেন হচ্ছে আমি নিজেও বলতে পারতেছি না। যেমন আমি যদি স্ক্রিন রেকর্ডারটা চালু রাখে আপনাদের নাম প্রেজেন্ট গুলো করি, তাহলে কিন্তু সেখানে আপনার অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের মোবাইল নাম্বার গুলো, ইমেল অ্যাড্রেস গুলো সেখানে আছে। আপনারা বাদে ভিডিও যদি অন্য কেউ দেখবে, যেহেতু আমাদের এটা মিনিস্ট্রি থেকে নিয়ম আছে ইউটিউবে আপলোড দিতে হবে ভিডিও, টোটাল ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড দিতে হবে, সেখানে কিন্তু আপনাদের নাম্বারগুলো আছে। সেক্ষেত্রে কিন্তু অনেকে খারাপ মাইন্ডে নেবে যে আমার নাম্বার অনলাইনে কেন গেল। ঠিক এরকম বিষয়গুলো আমার অযাচিত ভাবে, মানে আমি যে না জানা সত্ত্বে কতগুলো বিষয় চলে যায়। এবং আমরা তো সবাই একই মন মানসিকতার না, এখানে যারা আছে সবাই কি একই মন মানসিকতার? কখনোই না। কারণ কার মনে কি আছে সেটা বোঝা অনেক বড় মুশকিল। তো সেজন্য আমি এই কাজটা করব না। আমি মেবি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যখন লাইভ কাজ করবেন, সমস্যা করবেন, আমি সমাধান করে দিব।
যেভাবেই হোক আমার পক্ষে যদি পসিবল হয় যে আমি এটা এই কাজটা পারি এবং এটা সমাধান করে দিতে পারবো, ইনশাল্লাহ সমাধান করে দিব। আর ফার্স্ট ব্যাচে, বিগত ব্যাচের একজনের এই প্রবলেমটা হয়েছিল। তাকে আমি কাজটা নিতে বলছিলাম $50, কারণ $50 নিচে কাজটা করা কোনোভাবেই পসিবল না। এবং $50 নতুনদের জন্য হয়, যারা আমরা আছি আগে থেকে কাজ করি তাদের জন্য $50 না। আমাকে মিনিমাম $60 থেকে $70 কাজটা নিতে হলে তাহলে আমার কিছু ডলার টিকবে। বাট ওনার যে কাজটা নিতে বলছিলাম আমি, যে আপনি 50-এর নিচে কাজটি করিয়েন না। তারপর আমি বলছিলাম যে আপনি 40-এ করেন, কেন আপনি নতুন ফার্স্ট টাইম কাজ করবেন, নতুনে করেন, আপনার রিভিউ দরকার আছে, তো আপনি 40-এ করেন। সেই কাজটা উনি কত ডলারে নিয়েছিল জানেন? $15। 15 কি $10 নিয়েছিল মেবি। তো $10 নিয়ে যখন আমি যে সিস্টেম গুলো দেখাইছি, ওই সিস্টেম গুলোতে যখন উনি আর পারতেছে না, তখন কি আমাকে বলছে, স্যার আমি তো কাজটা করতে পারতেছি না। আমি তো কত ডলার, $10। আমার নিজেরই কাজটা খরচ করতে, কাজটা কমপ্লিট করতে $30 $20 খরচ হবে। $30 থেকে $35 খরচ হবে আমার। আমার যে আমি যে খরচটা করব, আমার তো একটা বেনিফিট লাগবে। আমি যে এটা ইউজ করি এতদিন থেকে, এখানে এই যে সফটওয়্যারটি ইউজ করে ফেলায় রাখছি, আমার তো টাকাগুলো এমনি নিয়ে যাচ্ছে, অনেক সময় তার কাজ থাকে না। তো আমার একটা লাভ ধরে নিতে হবে না? নিজের ক্ষতি করে কাজটা করে দিতে হচ্ছে, যেহেতু ফার্স্ট অর্ডার, ফার্স্ট কাজ, তো কাজটা করে দিতে হচ্ছে। এবং আমি ওকেও বলি নাই যে আমি, ওকে প্রথমে বলে দিচ্ছি যে আমি যে কাজটা করে দিব, জাস্ট বায়ার যেটাকে দিতে হয় যে আমি কাজটা কমপ্লিট করছি, আপনি আপনার ফাইলে পাঠিয়ে দিবেন যে আপনি কাজটা কমপ্লিট করছেন, এবং কিভাবে করছি এটার কোনো প্রুফ আমি আপনাকে দিতে পারবো না। যদি এই সাপেক্ষে বায়ারকে রাজি করে দিতে পারেন, তো আমি কাজটা আপনাকে করে দিব। কাজটা করে দিচ্ছি, বায়ার বলছে, বায়ার একদিন সময় নিচ্ছে। তো আমি দেখি আমার রেপুটেশন, কারণ এটা ছিল মেল সেন্ডিং এর কাজ। ওনার 50,000 ইমেল সেন্ড করতে হবে। 50,000 না, সরি, 40,000 মেল ছিল। এই 40,000 মেল সেন্ড করতে হবে ওনার। 40,000 মেল সেন্ড করতে তো আমরা ফ্রিতে সেন্ড করতে পারবো না। আমাদের ভার্চুয়াল কার্ড নিয়ে আমরা 2 নম্বরই করে করতে পারি, কিন্তু 2 নম্বর করে আর কতদিন চলবে? আপনার রিয়েলিটিতে আসতে হবে, রিয়েলিটি অনুসারে কাজ করতে হবে। তো টেনশনের কোনো কারণ নাই। আপনারা যেহেতু এখানে কোনো প্রাতিষ্ঠানিক বা প্রাইভেট প্রাতিষ্ঠানিক কোর্সে আসেন নাই, গভর্নমেন্ট প্রজেক্টে কোর্স করতেছেন, তো আপনাদের এইগুলো নিয়ে টেনশন নাই। আপনাদের কাজের সমস্যা বা কাজ করতে পারতেছেন না, কাজ, কারণ লাইভ কাজ আর এই যে কাজগুলো দেখাচ্ছি এগুলো টোটালি একটু আলাদা। এটা আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান না কেন, আপনাকে এভাবেই কাজ দেখাবে। কিন্তু যখন আপনি লাইভ কাজ বা একই কাজ তো বা মেইল চাবে, সেক্ষেত্রে আপনার অমুক ডোমেনের চাবে, যে আমার শুধু এই ডোমেন গুলো লাগবে, এই যে ডোমেন গুলো দেখা যায় এই ডোমেন গুলো বাদেও আর অনেক ডোমেন আছে, সেই ডোমেন গুলো চাবে। তারপর আপনার কি সিটি বেস চাবে, তারপর এমন কিছু কিওয়ার্ড চাবে যে কিওয়ার্ডটা আমরা কখনো শুনিনি, এরকম কিছু কিওয়ার্ড চাবে। তখন তো আমাকে আমার ওই পদ্ধতিটা জানা আছে, আমি ওই পদ্ধতিতে পাচ্ছি না। আমি যে কোডটা দিছি, এই কোডটা যদি কেউ ভালো করে আবার চিন্তা করেন যে এখানে গুগল যে আমাকে এই কোডটা লিখে কেন সার্চ করে ইমেল গুলা দিচ্ছে, আমি যে আপনাদেরকে কোডটা দিচ্ছি এই কোডটা লিখে কেন গুগল আমাকে এগুলা দিচ্ছে, তো তাহলে গুগল কোনটা কি কি জিনিসকে ভেরিফাই করতেছে? আমি দেখেন কোটেশন ইউজ করছি, স্পেস ইউজ করছি। স্পেস ইউজ না করলে দেখেন, একটা স্পেস যদি ইউজ না করেন, সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পাই না। পাই কি? হ্যাঁ, যদি আমি স্পেসটাই ব্যবহার না করি তাইলে কিন্তু আমার গুগল কাঙ্ক্ষিত রেজাল্ট দেয় না। তাইলে এখন আপনার বিবেচনা করতে হবে, যেমন আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে যারা ইচ্ছুক, তো কোড কিন্তু আমি ট্যাগ, কোন ট্যাগের কি কাজ বা কোন ট্যাগ দিয়ে কি কাজ করা হয় বা কোন কি কাজের জন্য আমি কোন ট্যাগ ইউজ করব, ঠিক কিন্তু এটাই দেখাবো। এখন বায়ার তো আপনার আমি যেটা দেখাচ্ছি হুবহু ওটাই চাবে না। যারা ডিজাইনিং শিখেন তাদেরকে ফটোশপে যেটুকু দেখানো হয়, বায়ার তো হুবহু ওই লোগোটাই চায় না, তারা তাদের মতো করে চায়। তো আপনার কোন টুল ইউজ করে কোন ডিজাইনটি করতে হবে সেটা কিন্তু আপনার জানা থাকা লাগবে। ঠিক এরকম আপনি যে কোডটা দিছি আমি, এই কোডটা ইউজ করে কোথায় কোথায় আমি চেঞ্জ করব এটা বলে দিছি, বাট
আপনারা এটা কখনোই চিন্তা করেন নাই যে আমি কেন কোটেশন ইউজ করলাম, বা কেনই এটা কোটেশনের ভিতরে রাখলাম, বা কেনই আমি google.com/দিয়ে পিইউবি লিখলাম। আমি তো যে স্ল্যাশ পিইউবি এটা কিন্তু চেঞ্জ করি নাই। আবার কেন কোটেশনের ভিতরে রাখলাম, আবার সাইটটা কেন লিখলাম, ইউএস ডট কেন লিখলাম, এই বিষয়গুলো আপনাকে নিজেকে একটু গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। আসলে অনলাইনে কাজ করতে গেলে আপনার অনেক কিছু রিসার্চ করতে হয়, জানতে হয়। যে ক্লাসে যেটুকু দেখাইলাম বা ক্লাসে আপনি যেটুকু দেখলেন, এই কাজ করতে গিয়ে আমি যে নিয়মে কাজ করলাম ঠিক আপনি ওই নিয়মে কাজ করলেন, আপনার কাজ কমপ্লিট। বাট আপনার আরো এক্সট্রা কিছু, যেমন আমি সেই এক্সেলের কথাটা বলি, আমি যে সিস্টেমে কাজটা ফিল্টারিং করা দেখাচ্ছি বা আলাদা করা দেখাচ্ছি, আপনাদের মাঝে অনেকে আছে বিভিন্ন ওয়েতে কাজটা করতে পারেন, অনেক সিস্টেমে কাজটা করতে পারেন। তো আপনি চাইলে আপনার সিস্টেম মতো ইউজ করতে পারেন। এরকম আরো কি কি শর্টকাট ওয়ে আছে বা কি কি সিস্টেম আছে, এটা আপনাকে অনলাইনে গুগলে ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন বা পাইতে পারেন। একটা কাজ অনেকভাবেই করা যায়, একটা কাজ অনেকভাবেই করা যায়। তো এগুলো আপনাদেরকে একটু চিন্তা করে রিসার্চ করে অগ্রসর হইতে হবে। এই যে যেটুক দেখাচ্ছি, হ্যাঁ, এই অগ্রসর হইতে গিয়ে রিসার্চ করতে গিয়ে যখন আপনি প্রবলেমে পড়বেন, যে আসলে তো এটা তো, যদি আমার এটা না হয় এটা হয়, তখন আমি কি করব, দেন এটা আপনার ক্লাসে হোক বা পার্সোনালি হোক বলবেন। আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো যদি আমার পক্ষে সেটা সমাধান থাকে, এবং সমাধান ম্যাক্সিমামেরই সমাধান আছে। তো সমাধান যদি থাকে আমি দিয়ে দিব। যে না ওটুক তো আমি দেখাই বা ওটুক দেখানোর নিয়ম নাই, এরকম কোনো কিছু নেই। আপনি যে কোনো ধরনের প্রবলেমে এখানে পড়বেন, এই কাজ করতে গিয়ে সকল ধরনের প্রবলেম সমস্যার সমাধান পাবেন। আমি যদি নিজে না পারি, আমাদের উপরে আরো লিড ট্রেনার আছে, মেন্টর আছে, আমি তাদের কাছে হেল্প নেব। হয়তোবা তারা যদি সমাধান না দিয়ে দিতে, বা তাদেরকে আপনি সরাসরি নক করতে পারেন। তবে প্রথমে আমাকে জানাবেন, আমার কাছে এই বিষয়টা সমাধান হয়ে গেলে খুব ভালো হয়। বা আমার কাছ থেকে এখানে মানে এখান থেকে থাকলে বিষয়টা অনেক ভালো হয়, উপরে যেন না যায়। আমি যদি না পারি, তখন আমি হয় আপনাকে রেফার করে বলবো যে আপনি ওনাকে ফোন দেন, অথবা আমি নিজে ওনার কাছ থেকে সমাধান নিয়ে আপনাকে দেবো। বিষয়টা বুঝাইতে পারছি? তো এই যে এখানে 4 দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, ইউনিক দেখাচ্ছে, নট ইউনিক দেখাচ্ছে, এটা ফ্রি ভার্সন, এবং এটা সবটা টোটালি ফ্রি, এটা পেইডে কোনো ভার্সন নাই। এগুলো আমার প্রতিটা জিনিস রিসার্চ করতে হবে। আমরা সফটওয়্যারটা ইউজ করছি, একটা সফটওয়্যার ইউজ করি। তো আমি ইমেল ভেরিয়েটরটা আরেকবার ইউজ করি, উইন্ডোজ 7। আমি একটা সফটওয়্যার আপনাদেরকে শেয়ার করব, বিরতির সময় আমার খেয়াল করে দিবেন। যে স্যার আপনি একটা সফটওয়্যার আমাদের সাথে শেয়ার করতে চাইছিলেন, তখন আমি আপনাকে লিঙ্ক দিব, জাস্ট ওটা ডাউনলোড করে নিয়ে ওটা ইনস্টল দিয়ে তারপর এটা ইনস্টল করার চেষ্টা করবেন। যেমন এখানে কিন্তু দেখেন কিছু কিছু এই যে অপশন আছে, এই অপশনগুলো কাজ দেখাই দিই আমি কি, এগুলোর কাজ দেখায় নাই, আপনারা জিজ্ঞাসা করেন নাই, আমি দেখাই নি। এই যে মোর টুলসে যাবেন, তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তাদের আরো কিছু টুলস আছে, এই কোম্পানির কিছু টুলস আছে যেগুলো শুধু ইমেইলের ক্ষেত্রেই কাজে লাগে, মানে আমাদের মার্কেটিং এর ক্ষেত্রেই কাজে লাগে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে একটা জিনিস, যেমন আমি ম্যাক্স প্রো আপনাদেরকে দেখাইছিলাম। তো ম্যাক্স প্রো কিন্তু অনেক অপশন ছিল, অনেক অপশন ছিল। তো ওই অপশনগুলো আপনাকে, আমি যেটুকু দেখাইছি, যে অপশনটুকু দেখাইছি, এটুকু অপশনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আপনি যদি বাকি অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করেন বা বাকি অপশনগুলো নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনি আবার সমস্যায় পড়বেন, এবং প্রয়োজনে এরকম কিছু সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। এই কাজগুলো কিন্তু আপনাদের নিজেদের দায়িত্ব ছিল। আর যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি না করেন, তো কখনোই প্রবলেমে পড়বেন না, আবার সমাধানও পাবেন না। ওই বিষয়টা মনে হয় আপনাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এই ফাইলটি আমার, আমি গুগল ড্রাইভে আপনাদেরকে শেয়ার করে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেন। আমি কিছুক্ষণ পরে এটা রিমুভ করে দেবো ফির আবার। এই টেক্সট ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আপনাদের তো আজকে সমস্যার সমাধান নিয়ে গেলো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম। জি বলেন। জি বুঝি নাই। হ্যাঁ। হুম। আগেরটাও থাকবে, আমার নতুনটাও থাকবে। তাই তো আমি মানে এরপরে যতগুলো আমি এক কথা শেষ, যতগুলো আমি কি বলে কপি করব, 8টা 10টা ফাইল কপি করব, কখন কোনটা পেস্ট করার দরকার আমি ওভাবে পেস্ট করবো, তাই তো? এটা আপনাদের তো এক্সেলের কাজের মধ্যে চলে গেল, ডাটা এন্ট্রি কাজের মধ্যে চলে গেল। হ্যাঁ, এটা করা যায়। আপনি যেটা বলছেন এটা করা যায়। এটা করা যায় এবং এটা এক্সেলে মূলত অনেক কাজে লাগে। ফাইলটি আমি ড্রাইভ লিঙ্কে শেয়ার করছি, এটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেন, ক্লাস শেষে আর মেবি ফাইলটি আমি ফাইলটি রিমুভ করে দিব। ডাউনলোড করছেন? সবাই ডাউনলোড। হুম। হুম। হ্যাঁ জি। না সব, না না তখন কেন আলাদা করতে হবে? এখানে আমার যেগুলো ভ্যালিড, যেগুলো নেওয়ার দরকার আমি জাস্ট ওগুলোই নিব। এখন আমার তো আলাদা করতে হবে না, আমার তো এখানে যেগুলা যে এখান থেকে আমার যেগুলো দরকার আলাদা করার, আমি ওগুলো আলাদা করে নিব। ঠিক আছে, যদি এখানে আলাদা করার দরকার হয় আমি আলাদা করে নিব, সমস্যা কি? জি বলেন। আমি বললাম তো আপনাকে রাত্রের সমাধানটা দিব। রাত্রের সমাধানটা দেওয়ার চেষ্টা করবো আমি। তো ক্লাসের সমস্যা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস ক্লাস নিয়ে। হ্যাঁ। ফার্স্ট স্টুন। স্ক্রিন রেকর্ডারের কথা বলতেছেন? এটার কথা বলতেছেন? আপনি কি ফ্রি ভার্সন ইউজ করতেছেন? এটা সিরিয়াল কি চাই, কিটা কি প্রোভাইড করছেন? কিটা না দিলে আপনি 10 মিনিটের বেশি রেকর্ড করতে পারবেন না। কিটা এই যে গুগল, এই যে ফায়ার স্টোন যে ভাষণটা ডাউনলোড করে নেবেন, ওই ভাষণটা দিকে সার্চ করবেন গুগলে, দেখবেন অনেক ওয়েবসাইটে কিগুলো দেওয়া আছে, এখান থেকে নিয়ে কিগুলো ট্রাই করবেন। যেমন এখানে দেখেন আপনার এই ওয়েবসাইটে মেবি আছে। এই যে দেখেন কি দেওয়া আছে কতগুলা, এই কিগুলোর মধ্যে যে কোনো একটা কি ইউজ করে দেখবেন, তো তখন আপনি পাবেন। এই যে দেখেন এই ওয়েবসাইটে কপি হচ্ছে না, এটাতে জান দেখি কে কপি করে দিতে পারবেন আমার। এই ওয়েবসাইটে কপি হচ্ছে না। কপি হয় না এই ওয়েবসাইট থেকে, দেখেন তারা জাভা স্ক্রিপ্ট দিয়ে কপি কপি অপশনটা বা রাইট ক্লিক ডিসেবল করে রাখছে। কপি করে দিতে পারবেন কেউ?
ট্রাই করেন দেখি। হ্যাঁ, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, তারা প্রোটেক্ট দিয়ে আছে, আপনি কপি করতে পারবেন না ওদের ওয়েবসাইট থেকে। এটাকে জাভা স্ক্রিপ্টে আপনার ব্রাউজারে জাভা স্ক্রিপ্টে ডিজেবল করে দিয়ে তারপর কপি করতে পারবেন। তাও অনেক ওয়েবসাইটে তাও করা যায় না, অনেক সিস্টেমে করতে হয় এগুলো, কপি যদি করার প্রয়োজন হয় আস্তে আস্তে কপি করতে হয়। তো এখানে আরেকটা কথা বলে নেই, একটা কাজ হলো তো শিখছি, কিছু একটা কাজে শিখছি, আমরা কাজ আরো শিখবো, এই কাজগুলো আরো advance। আমি যেমন আপনাদেরকে বলছি যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু ভালো করে সাজান, এর সাথে সাথে আপনাদের টুইটার অ্যাকাউন্ট যে আছে এই টুইটার অ্যাকাউন্টই খুলে নেবেন। টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। এগুলো আসলে খুব একটা সিম্পল কাজ, কারণ এগুলা অ্যাকাউন্ট খোলাতে আমি সময় নষ্ট করতে চাই না। যদি কেউ প্রবলেমে পড়েন, যেটা একা অ্যাকাউন্ট খোলানোর দেখানোর দরকার ছিল আমি দেখাইছি, বাট এটা আপনারা সাইন আপ করে, এই যে করে বা করে রাখতে বলতেছি, আমি যখন দরকার হবে তখন কিন্তু চাবো, এবং যখন দরকার হবে তখন কিন্তু নতুন করে সাইন আপ করে আপনি কন্ডিশন গুলা ফিল আপ করতে পারবেন না। তো এখন থেকে অ্যাকাউন্ট গুলা খুলে রাখেন, এবং অ্যাকাউন্টে কি কি কাজ করার লাগে সে কাজগুলো করেন। কি কি কাজ বলতে কি, কাজটা হচ্ছে কাজটা হচ্ছে যে আপনার যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্ট চালাই কি আমরা চুপ করে বসে আছি? চুপ করে তো বসে নাই, আমাদের পোস্ট দিচ্ছি, লাইক দিচ্ছি, ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড বাড়াচ্ছি। ঠিক আপনাদের লিঙ্কডিনও সেরকম পোস্ট দিবেন, বর্তমানে যেটুকু জানেন, যেটা বিষয়ে জানেন আপনি পোস্ট দিবেন, তারপর আপনার কানেকশন বাড়াবেন। টুইটারেও ঠিক এরকম পোস্ট দিবেন, আপনি ফলোয়ার বাড়াবেন, ফলোইং করবেন। বর্তমান যাকে ইচ্ছা করেন, আমি টার্গেটেড আরো বের করবো, সমস্যা নেই, আমাদের আরো অনেক কানেকশন লাগবে, অনেক ফলোয়ার লাগবে, যত ফলোয়ার হবে তত বেশি হবে। মার্কেটিং এর সময় আমরা এই বিষয়গুলো দেখবো, এবং ওই টুইটারে গিয়ে যে আমরা মার্কেটিং গুলো করবো। এখন তো আমাদের কাছে মার্কেটিং করার মতো কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট আছে কি? তো আমরা যদি এরকমটা করি যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব বা যেখানে কাজ করব, আমরা সেখানে আগে আগে নিজেদের একটা প্রোডাক্ট তৈরি করে নিই, আর একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের হয়েছে। তো আমি আজকে মূলত বেসিক যেটা আলোচনা করব, মূলত আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব, সেই মার্কেট প্লেস গুলোর সম্পর্কে একটু জানবো, যে আমরা কোন কোন মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবো, বা এই ধরনের কি কি মার্কেট প্লেস আছে। এই যে কাজটা আমি শিখলাম, ইমেল মানে বের করা, বা আরো শিখবো, লিড জেনারেশনের কাজটা আরো শিখবো। এই যে কাজটা আমি শিখবো, এই কাজটা কোথা থেকে পাবো, কিভাবে পাবো, বায়ার আমাকে কিভাবে খুঁজে পাবে, আমি বায়ারকে কিভাবে খুঁজবো, মূলত আজকে আমার মেইন টপিক হচ্ছে এটাই, মার্কেট প্লেস গুলো সম্পর্কে বেসিক নলেজ গেদার করা। তো মার্কেট প্লেসের মধ্যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা দেখেন, আমরা মূলত আমরা মূলত কাজ করব ফ্রিল্যান্সার.com, ফাইবার.com, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এসিও প্লাস। এই যে ফ্রিল্যান্সার.com, এটার নাম শুনছেন কখনো? নাম শুনছেন? সব কটার নাম শুনছেন, ফাইন। ফাইবার.com, এটার নাম শুনছেন? এটা হচ্ছে আপওয়ার্ক, আর এটা হচ্ছে পিপল পার আওয়ার, এটা হচ্ছে এসিও ক্লাস। এটা লোডের সময় নিচ্ছে। তবে এই মার্কেট প্লেস, এগুলোকে বলা হয় মূলত মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস বলতে কি, এখন সে মনে করেন আপনি একজন বিজনেসম্যান, আমি এজ এ লোকাল হিসেবে একজন বিজনেসম্যান হিসেবে বিবেচনা করি যে আপনি একটা ব্যবসা করবেন। তো ব্যবসা আমি আপনাকে ধরাই দিচ্ছি যে আপনি একটা কসমেটিক্স এর ব্যবসা করবেন, বা আপনি কম্পিউটার পার্টস এর ব্যবসা করবেন।
বা কম্পিউটার সেল করবেন, আর ফার্স্ট আপনার করণীয় কাজটা কি? আগে একটা বাজার খুঁজে, আপনি কোন বাজারে দোকানটি দিবেন। সে আপনি মনে করেন একটা দোকান দিব, আমরা কসমেটিক্স এর একটা দোকান দিব, এটাই বিজনেস। তো কসমেটিক্স এর দোকান দিতে গেলে আমাকে কি খুঁজতে হবে? আগে আমাকে চিন্তা করতে হবে আমি কোন মার্কেটে দিব দোকানটি। যেমন আপনার আশেপাশে যেমন গাইবান্ধা শহরে দিবেন, না আপনার সুন্দরবনে দিবেন, না বামনডাঙ্গায় দিবেন, না আপনার কি বললে কি সুন্দর সাগাড়ায় দিবেন, না পলাশবাড়িতে দিবেন, ঠিক এটা তো আপনাকে সিলেক্ট করতে হবে, তাই না? কি হয় কি না? এটা সিলেকশন করা কিন্তু খুবই একটু টাফ। টাফ বলতে কেন বলতেছি টাফ, কারণ আপনি এমন একটা সার্ভিস নিয়ে বা এমন একটা কি বলে ক্যাটাগরি নিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন, যে ক্যাটাগরিলে আপনার গাইবান্ধা শহরে চলে বা পলাশবাড়ি শহরে চলে না। সে মনে করেন আপনি একটা মোটরসাইকেলের শোরুম দিবেন, তো সেটা কি আপনি ছোটখাটো মার্কেটে দিতে পারবেন? আবার সে মনে করেন আপনি একটা মুদির দোকান দিবেন, সেটা কি আপনার গাইবান্ধা সদরে যাইতে হবে? আপনার আশেপাশে দোকান বা মার্কেট আছে, সেখানেও তো দিতে পারবেন। অ্যাজ ইউজুয়াল, আমি যদি এখন মিডিয়াম ক্লাসের একটা বিজনেস হিসেবে তুলনা করি, সেটা হচ্ছে কি, আমি কসমেটিকের দোকান দিলাম না, এটা মুদির দোকান না, এটা খুব বড় দোকান। এই কসমেটিকের দোকানটা আমি কিন্তু যে কোনো মিডিয়াম সাইজের একটা মার্কেট প্লেসে মার্কেটে দিতে পারি। এই যে আমি একটা মার্কেট চুজ করলাম, এরকম এই অনলাইনে যে আমার সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলোর জন্য অনেক মার্কেট প্লেস আছে। এক একটা মার্কেট প্লেস এক এক রকম, এবং আবার ধরতে গেলে প্রতিটা মার্কেটে একই রকম। যেমন আপনার প্রতিটি মার্কেটে বেচা কিনা হয়, জনসংখ্যা কম আছে বা মানুষ বাজারে কম আসে, বেশি আসে, কম বেশি আসে, ঠিক এখানেও এই অনলাইনেও এর ধরনের কিছু মার্কেট প্লেস আছে যেখানে হিউজ পরিমাণ কাজ আছে, আবার হিউজ পরিমাণ ওয়ার্কারও আছে। আবার একটু কিছু কম সংখ্যক পরিমাণ, নির্দিষ্ট সংখ্যক পরিমাণ কাজ আছে, সেখানে নির্দিষ্ট পরিমাণ সংখ্যক ওয়ার্কারও আছে। নির্দিষ্ট পরিমাণ সংখ্যক বলতে আমি বুঝাচ্ছি নির্দিষ্ট ক্যাটাগরি। তো এই অনলাইন মার্কেট প্লেসে, লোকাল মার্কেটে যখন আপনি একটা দোকান দিতে যাবেন বা দোকান করবেন, এট ফার্স্ট আপনাকে একটা জায়গা সিলেক্ট করতে হবে। মার্কেট সিলেক্ট করলেন, মার্কেট সিলেক্ট করার কি, আপনি কোন জায়গা, ওই মার্কেটের কোথায় দোকান দিবেন, এটা আপনার একটা জায়গা সিলেক্ট করতে হবে। তো এই যে জায়গাটা আপনি সিলেক্ট করবেন, অবশ্যই আপনার যে ক্যাটাগরির বিজনেস বা আপনি যে ক্যাটাগরির বিজনেস করতে যাচ্ছেন, ওই ক্যাটাগরির প্লেসটা খুঁজতে হবে। যে আপনার একদিকে কসমেটিক্স এর ক্যাটাগরি দেখবেন, ওখানে কসমেটিক্স এর মার্কেটের দিকে ওখানে কসমেটিক্স দোকান বেশ আছে, আবার একদিকে দেখবেন ওখানে কিছু কোনো কসমেটিক্স দোকান নাই। তো আপনার জায়গাটা খুঁজতে হবে কোথায়? যেখানে কসমেটিক্স এর দোকান আছে, ওখানে কিন্তু আপনার জায়গাটা নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে সে মনে করেন আপনি জায়গা পাইলাম, জায়গা পাওয়ার পরে আপনার ফার্স্ট কাজ কি হবে? বাজারের সমিতি আছে, বাজারের সভাপতি আছে, বাজারের একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাকে আগে ফলো করতে হবে। বাজারের কমিটির মালিককে জানাইতে হবে। আমার তো নিজস্ব জমি নেই বাজারে, তো বাজারের নিজস্ব কমিটি আছে বা আপনার যেটাই আছে, তাদের কাছ থেকে আগে তাদের সাথে আমাদের কি যোগাযোগ করতে হবে, তাই না? তো যোগাযোগ করার পরে আপনি একটা ফাঁকা থাকা সাপেক্ষে, বা যদি ফাঁকা না থাকে তারা জায়গা করে দেওয়ার সাপেক্ষে, আপনার যদি পছন্দ হয় বা আপনি যদি তাদের সব কন্ডিশন মেনে চলেন, তো আপনার তারা কি একটা প্লেস ঠিক করে দিবে। এটার জন্য আপনার কি তাদের সাথে একটা চুক্তিপত্রে আসতে হবে, যে কি আপনি এখানে এই রুমটি ভাড়া নিলেন, এখানে আপনি মিনিমাম 10 বছর থাকবেন বা 5 বছর থাকতে হবে আপনার, এবং ভাড়া এত করে দিতে হবে, বিদ্যুৎ বিল এত দিতে হবে, অমুক বিল এত এত দিতে হবে, নাইট গার্ড সিকিউরিটি আছে এটা দিতে হবে, এবং জিনিসপাতির যাবতীয় রিস্ক এটা ওনারা নিবে না আপনাকে নিতে হবে। এরকম কিন্তু তারা কিছু নিয়ম আপনাকে ধরাই দিবে। অবশ্যই তো দিবে, তাই না? তো এই যে ধরাই দেওয়ার পরে আপনি একটা দোকান দিলেন, তার মানে কি, আপনাকে এখানে একটা মার্কেট খুঁজলেন, মার্কেটের জায়গা নিলেন, জায়গা নেওয়ার জন্য আপনার কমিটির সাথে যোগাযোগ করতে হইলো, এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে আপনি জায়গাটা দিল তারা আপনার। দেন আপনার তখন কি ঘরটা একটু সাজাইতে হবে। সো আমরা ঘরটা একটু সাজাবো, মানে আমাদের ক্যাটাগরি, পণ্যের ক্যাটাগরির উপর আমরা ঘরটা সাজাবো। দেন আমাদেরকে একটু মার্কেটিং করতে হবে, যে আমি যে এখানে দোকান দিচ্ছি সেটা জনগণকে বা পাবলিককে
জানাইতে হবে, তারপর তো আমি কাস্টমার পাবো, তাই না? এবং এখানে আগে থেকেই কিন্তু অনেক আমার মতো অনেক দোকানদার এখানে আছে, আমি কসমেটিকের দোকান দিতে যাচ্ছি, অনেক কসমেটিকের দোকান আছে এখানে। তো ওই তাদের সাথে আমাকে কিন্তু একটু পাল্লা দিতে হবে, কারণ নতুন করে কাস্টমার আমার কাছে তো আর আসবে না এত সহজে। তো তাদের তো অলরেডি তার আগে থেকেই আছে, তারা কাস্টমার অলরেডি ফিক্সড কাস্টমার ধরে রাখছে। বাট আমাকেও তো এখন কাস্টমার ম্যানেজ করতে হবে বা কাস্টমার আমাকে নিয়ে আসতে হবে। তো এই টেকনিকটাও আমাকে জানতে হবে যে কি করলে কাস্টমার আমার কাছে আসবে, আমি নতুন দোকান হিসেবে কি করলে কিভাবে কাস্টমার পাবো। তো মূলত আমাদের এই যে লোকালের যে আমি যে থিওরিটা বললাম আপনাদেরকে, ঠিক অনলাইনেও আপনি এরকম একটা বিবেচনা করেন। এখানেও আপনি একটা মার্কেট খুঁজবেন যে কোন মার্কেট বর্তমান আপনার জন্য প্রিফার। আর যেহেতু আমরা জানি না যে এই মার্কেটে এই ধরনের কাজ হয়, ওই মার্কেটে এই ধরনের কাজ হয়, বা এই মার্কেটে এই ধরনের সুযোগ সুবিধা আছে, ওই মার্কেটে এই ধরনের সুযোগ সুবিধা আছে, তো আমরা এই বিষয়টা জানবো। জানার পরে তারপর আমি আমার সার্ভিস সম্পর্কে, তবে আমি আমার বর্তমান পজিশন হিসেবে আমার কোন মার্কেটে যাওয়া উচিত, আমি এট ফার্স্ট ওই মার্কেটে যাব। গিয়ে সেখানে আমার কিভাবে মানে জায়গা নিতে হয় বা কি, আমি অফলাইনে বললাম জায়গা নিতে হবে, এখানে আপনার জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার আগে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো আমার মেনে চলতে হবে। দেন তারপর কি আমার ওইখানে পণ্য তুলতে হবে, এবং আমি যে ওই মার্কেট পেজে নতুন আসলাম সেটা আমাকে যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে পৌঁছানো লাগবে, আমিও এই সার্ভিসটা দিই বা আমিও এই ধরনের সার্ভিস দিই। তো আমি আপনাদের সামনে 4টা মার্কেট প্লেস, এক দুই তিন চার 5টা মার্কেট প্লেস ওপেন করছি। মূলত আমরা এই 5টা মার্কেট প্লেসের মধ্যে 2টা বা একটা মার্কেট প্লেসকেই বর্তমান নতুন বিগিনার হিসেবে আমরা একটা মার্কেট প্লেসকেই গুরুত্ব দিব। দেন পরে আমরা আস্তে আস্তে চাইলে সব মার্কেট প্লেসে আমি আমার সার্ভিসটা সেল করতে পারি। আমি বিষয়টা বুঝাইতে পারছি? প্রথমে আপনি একটা লোকাল বাজারে দোকান দিলেন, সেখানে আপনার বিজনেস খুব ভালো চলতেছে বা বিজনেস আপনি খুব ভালো চালাচ্ছেন, একসময় খুব পপুলার হলেন, সেখানকার একটা শাখা খুললেন অন্য এক জায়গায়। তারপর কি ওখান থেকে আবার অন্য একটা মার্কেটের শাখা খুললেন, এরকমটা হয় কিনা? আর একসঙ্গে যদি আপনি সব জায়গায় সব মানে 3-4টা মার্কেটের দোকান দেন, তাহলে কি আপনি সামলাইতে পারবেন? তাহলে কি আপনি বেনিফিটটা বেশি পাবেন? আপনি এট ফার্স্ট আপনার একটা মার্কেটে টিকে থাকতে হবে এবং ওই মার্কেটে আপনাকে সাফল্য নিয়ে আসতে হবে। দেন আপনি আদার্স মার্কেটে আপনার শাখা খুলতে পারবেন বা আপনি সেরকম আবার একটা দোকান দাঁড় করাইতে পারবেন। আমার সাজেশন হচ্ছে এটাই যে আপনার প্রথমে এট ফার্স্ট সব মার্কেট প্লেসগুলো সম্পর্কে এখনই জানবো। জানার পরে আমি একটা মার্কেট প্লেসে চুজ করব, এই মার্কেট প্লেসেই আমি কাজ করব এট ফার্স্ট, আমার জন্য এটাই প্রিফার। এট ফার্স্ট আসছে ফ্রিল্যান্সার.com। এই ফ্রিল্যান্সার.com এটাও একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং এখানেও আপনার হিউজ পরিমাণ কাজ আছে এবং এদেরও কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। এদের এই মার্কেটের যে কোনো ধরনের আপনি কাজ জানেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, যত ধরনের কাজ আপনি চান সকল ধরনের কাজ আপনি করতে পারবেন এই মার্কেট প্লেসে। তবে এই মার্কেট প্লেসের কিছু কন্ডিশন আছে। আপনি যদি ফ্রিতে মেম্বারশিপ হন বা মেম্বারশিপ ফ্রিতে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলতে আপনার খুব একটা বেশি মানে কঠিন না, বাট ওই অ্যাকাউন্টটা টিকে রাখাই হচ্ছে মেইন। যেমন আপনার ওয়ান পিসে ওয়ান অ্যাকাউন্ট, মাথা রাখবেন যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে যেগুলো কমন রুল, এই রুলস গুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। ওয়ান পিসি ওয়ান অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে আমার প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট আছে, আমার এই মার্কেটে আমি না জেনে বা ইউটিউবে দেখে বা যেভাবে একটা অ্যাকাউন্ট খুলছি, যেহেতু আমি বললাম ওয়ান পিসিতে ওয়ান অ্যাকাউন্ট, তার মানে কি আপনি যদি সেকেন্ড টাইম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কি আপনার ডাবল অ্যাকাউন্ট হইলো, তাই না? আপনার ডাবল অ্যাকাউন্ট হইলো কিনা? আপনি একবার খুলছিলেন, তো আপনাদের আজকে বাসার কাজ হবে মূলত এই লিঙ্কগুলোকে সেভ করে রাখেন। আমি যে লিঙ্কগুলো দিচ্ছি এই লিঙ্কগুলোকে সেভ করে রাখেন। এই যে আমি ওপেন করলাম ইউজার এগ্রিমেন্ট, আমরা হচ্ছে এখানে ইউজার,
যেমন মাইক্রো ওয়ার্কারে আমরা কাজ করছি, এটা একটা মিনি মার্কেট প্লেস, ওখানেও আমাদের একটা ইউজার হিসেবে থাকতে হয়েছে। তো এখানে দেখেন, এই ইউজার এগ্রিমেন্ট, আপনার ইউজার হতে গেলে আপনার কি কি নিয়ম পালন করতে হবে, কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, যার সব এখানে আপনি দেখতে পাবেন। এবং তাদের নিয়মগুলো কি, তারা কিভাবে কাজ দেয়, তারা কিভাবে পেমেন্ট করে, আপনি পেমেন্টটা বাইরের কাছ থেকে কিভাবে পান, তারা কত চার্জ কাটে, বা তারা কত দিনের মধ্যে পেমেন্ট দেয় আপনাকে, ঠিক এ ধরনের সকল কিছু আপনার প্রশ্ন এখানে পেয়ে যাবেন। তো আমি বেসিক যেগুলো বলতেছি, তো বেসিকের মধ্যে যেমন এখানে তারা টোটাল আপনার 20% চার্জ কাটবে। আমরা যে কাজ করব আমাদের কাছে 20% চার্জ কাটবে। তো আমি সে মনে করেন 20% না, সরি 10%। তো আপনি যে কাজ করেন তার মানে $100 কাজ করলে আপনার $10 তারা কেটে নেবে, আপনার দিয়ে কত ডলার, $90। আবার এখানে এই মার্কেট প্লেসে দুই ধরনের প্রজেক্ট আছে, একটা আছে ফিক্সড প্রজেক্ট আর একটা আওয়ারলি প্রজেক্ট। আওয়ারলি প্রজেক্ট এবং ফিক্সড প্রজেক্ট, এই আওয়ারলি প্রজেক্ট এবং ফিক্সড প্রজেক্টের মধ্যে পার্থক্য হইলো, ফিক্সড প্রজেক্ট বলে আপনার $এত দিব আমি, আপনি কাজটি এতদিনের মধ্যে করে দিবেন, এটা হলো ফিক্সড প্রজেক্ট। আর আওয়ারলি প্রজেক্ট হচ্ছে আপনার কাজটা হবে পার ডে, দৈনিক আওয়ার অনুযায়ী, যে আমি আজকে 10 ঘন্টা কাজ করব বা 8 ঘন্টা কাজ করব, মানে ওই বাইরের কাজ করব, আমার নিজের না, বাইরের কাজ করব, এই ঘন্টা আমার কত দিবেন, আমার পার পার আওয়ার আমার রেট কত হবে। তারপর এই প্রজেক্ট গুলা যে আওয়ারলি প্রজেক্ট, এগুলা মূলত 2 দিন হতে পারে, 2 বার হইতে পারে, 2 বছরও হইতে পারে একটা প্রজেক্টে। তো আপনি 2 মাস হোক বা 2 দিন হোক বা আপনার 2 বছর হোক, আপনার একটা ফিক্সড রেট থাকবে যে আপনার আওয়ারলি রেট $10 কি $8। মিনিমাম যারা আমরা বিগিনার হিসেবে আছি নতুন, তারা মূলত 6 বা 7 দিয়ে থাকি। আর যারা আস্তে আস্তে কাজ করতে করতে আমি অ্যাডভান্স লেভেলে যখন যাব, তখন আমার রেটটা আমি বাড়াই দিব, যেমন পার আওয়ারলি রেট হচ্ছে $12 কি $15। বিষয়টা বুঝতে পারছি? তো অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে যখন আমরা এগুলো সেট করব, তখন যেন এই ধরনের কোনো কোশ্চেন না থাকে। আবার এদের উইথড্রয়ালের বিষয়ে আসি, এবং ফিক্সড প্রজেক্টের ক্ষেত্রে আগে আসি। ফিক্সড প্রজেক্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করার পরে যখন আপনার কাজ পেয়ে যাবেন, সে মনে করেন আপনি একটা কাজ পাইলেন, তো তারা কিন্তু একটা ফি কাটে আগেই, সেটা হলো ফিক্সড প্রজেক্টের একটা ফি কাটে, সেই ফিটা কাটে আপনার 10%। মানে আপনার যদি 50-এর নিচে হয় তাহলে কাটবে $5, আর যদি 50-51 ডলার হয় প্রজেক্ট কাজটি, তাহলে কাটবে আপনার $10, শুধু প্রজেক্ট ফিটার জন্য। মানে আপনি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার ডলার কিছু কেটে নিবে তারা, আগেই আপনি পেমেন্ট দেওয়ার আগেই। তো যখন আপনি পেমেন্ট দেবেন তখন তারা ওটা কেটে নিয়ে আপনার পেমেন্টটা দিবে। আর এখানকার উইথড্রল সিস্টেম হচ্ছে, এই মার্কেট প্লেসের আপনি সরাসরি ব্যাংকে নিতে পারবেন, যেমন আমরা যে লোকাল ব্যাংক ইউজ করি, ডাক বাংলা বলেন, ডাক ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক আপনি এখান থেকে সরাসরি ব্যাংকে উইথড্র দিতে পারবেন। বিভিন্ন মাস্টার কার্ড ইউজ করতে পারবেন। এবং ফার্স্ট উইথড্রয়াল হইতে আপনার সময় লাগে, প্রথম উইথড্র 16 থেকে 17 দিন বা সর্বোচ্চ 18 দিন সময় লাগে প্রথম উইথড্র। এবং এরপরে যত আপনি উইথড্র দিবেন, তখন আপনার 3 থেকে 4 দিন তাদের বিজনেস মানে ওয়ার্কিং ডে তাদের সময় লাগে। আর মিনিমাম উইথড্র হচ্ছে $30। মিনিমাম উইথড্র দিতে পারবেন আপনি $30। আর এদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে হচ্ছে, আপনি এখানে ঠিক যেমন কি বলে, একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর অ্যাকাউন্ট খোলার পরে যখন অ্যাকাউন্ট ছাড়বেন বা অ্যাকাউন্ট করবেন, যেমন মাইক্রো ওয়ার্কারে আমরা দেখছি যে কোন ধরনের কাজগুলো মাইক্রো ওয়ার্কার অ্যাকসেপ্ট করবে না, যেমন সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ, মাইক্রো ওয়ার্কার বাদে আমি ক্লায়েন্টের সাথে। এবং এখানে যেমন আমরা ফেসবুকে যে প্রেম করি, প্রেম করার পর কিছুদিন কথা বলার পর একটু নাম্বারটা দেন প্লিজ, তখন কি মোবাইলে কথা বলা শুরু করে, তখন আর ফেসবুকে কথা হয় না, তখন কি মোবাইল নাম্বারে কথা হয়। ঠিক এই ধরনের কাজগুলো এই মার্কেট প্লেস গুলোতে একটাতেও করা যাবে না। যেটা হচ্ছে আপনি বাইরের সাথে যা কিছু কমিউনিকেশন করবেন, যা কিছু কথা বলবেন, আপনার এই মার্কেট প্লেসের মাধ্যমে কথা বলতে হবে। এখন বায়ার আপনাকে বললো যে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এটা আমার ইমেল অ্যাড্রেস, বা এটা আমার স্কাইপ অ্যাড্রেস, আপনি এখানে আমার সাথে যোগাযোগ করেন। এই মার্কেট প্লেসে না, আপনি এখানে যোগাযোগ করেন। তো এগুলো আপনি এট ফার্স্ট কখনোই অ্যাকসেপ্ট করবেন না, মানে উইথাউট মার্কেট প্লেসের বাইরের সাথে কখনোই আমরা এ ধরনের যোগাযোগ করব না।
কারণ এটা তাদের রুলসের বাইরে। হ্যাঁ, এখন কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনার বাইরের ইমেল অ্যাড্রেস লাগবে, বাইরের ফোন নাম্বার লাগবে, বাইরের অ্যাড্রেস লাগবে। সেক্ষেত্রে আমি বায়ারকে আলাদা হয়ে বুঝাবো যে আপনার এই কাজের জন্য তো কি কি লাগবে সেটা আপনি ভালো করে জানেন। যদি না জেনে থাকেন তো এই কাজের জন্য আমাকে এটা এটা লাগবে, কতগুলো বায়ার আছে কিন্তু এটাও জানে না। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কতগুলো কাজ আছে এটাও জানে না। ফেসবুক পেজ ক্রিয়েট কিভাবে তৈরি করতে হয় এটাও জানে না। এটা গেল। এই মার্কেট প্লেস নিয়ে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? এই যে এখানে আগে দেখে নেন, দেখে নেওয়ার পরে আপনি কি আমাকে জানাই দেবেন। হ্যাঁ, তবে এখানে সরি, আমি আরেকটা কথা বলে নিই ওই মার্কেট প্লেস সম্পর্কে। জি। হ্যাঁ, জি বলুন। আমি এই মার্কেট প্লেস সম্পর্কে আবার রিপিট করব বা আবার কথা বলবো, দেন আপনার কোনটা ভালো লাগবে এবং আপনি বর্তমানে নতুন কোনটাতে যাবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এবং একটা শুনে আপনার ভালো লাগলো, আপনি আবার 5টা ওপেন করছি আমি, সেগুলো তো আপনি বিবেচনা করলেন না। সবগুলো আগে বিবেচনা করেন, সবগুলো বিবেচনা করে আপনার কোনটা ভালো লাগবে সেটা বলেন। আচ্ছা, আমি freelancer.com টেক্সটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার আগে আরেকটা কোশ্চেন বলি। এই মার্কেট প্লেসে আমরা এজ এ বিগিনার হিসেবে, নতুন হিসাবে, আমি এখানে এই মার্কেট প্লেসে মূলত কাজ অ্যাপ্লাই করতে হয়। আমরা যেমন জব অ্যাপ্লাই করি, ঠিক এখানে জব অ্যাপ্লাই করতে হয়। আর এখানে আরেকটা এক্সট্রা সুবিধা আছে, যারা ডেভেলপার এবং ডিজাইনার, যারা গ্রাফিক ডিজাইন করে এবং যারা ওয়েব ডেভেলপ করি, তাদের জন্য কন্টেস্ট আছে। যে তারা বিভিন্ন ধরনের ডিজাইন চেয়ে থাকে, যে আমার একটা অমুক কোম্পানি আছে, এমন নাম, আমার কোম্পানি এই সার্ভিস, এটার জন্য আমার লোগোটা কি ধরনের হওয়া উচিত, আপনি একটা লোগো বানাই দেন। এবং এরকম আপনার অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লোগো দিয়ে থাকে, এবং বায়ার যারটা পছন্দ হবে তার তাকে কিনে নিবে। তার কত ডলার সোর্স ফান্ডে নেওয়ার জন্য সে কত ডলার পেমেন্ট করে কিনে নিবে। আবার ডেভেলপারের ক্ষেত্রে যেমন আমরা থিম ডিজাইন করি, থিম ডেভেলপ করি, ঠিক এরকম তারা ওয়েবসাইট চাবে, ওয়েবসাইটে আমার এরকম থিমটা কি ধরনের হওয়া উচিত, ঠিক আপনি থিমের একটা ডেমো তাকে দিয়ে দিবেন। যদি তার পছন্দ হয় ডেমোটা দেখে, কালার টালার যা কিছু সবকিছু পছন্দ হয়, তাহলে সে আপনার সেটা দিয়ে আপনার কত ডলার সেটা দিয়ে আপনার সোর্স ফাইলটা নিয়ে নিবে। এটা গেল। আবার এখানে এক্সট্রা কিছু অ্যাপ্লিকেশন করা যায়। যে অনেক বায়ার আসে, প্রজেক্ট ছাড়ে দেয় যে আমার এই দরকার, এই কাজ, এই ধরনের ওয়ার্কার লাগবে। তো আপনি যদি ওই কোয়ালিফিকেশনের হন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে হবে। এই মার্কেট প্লেসে মূলত আমরা অ্যাপ্লাইটাকে বলি বিট। আমরা অ্যাপ্লাইটাকে বলি বিট। এই বিট করতে হবে। তো নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি ফার্স্ট টাইম ফ্রিতে 8টা বিট করতে পারবেন মান্থলি। মাত্র 8টা অ্যাপ্লাই করতে পারবেন। আর এদের কিছু আপনার মেম্বারশিপ প্ল্যান আছে। মানে আমরা যদি মেম্বারশিপ প্ল্যানটি টাকা দিয়ে চালাই, এদের মেম্বারশিপ 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 এখানে তো ছিল। এদের কিছু মেম্বারশিপ প্রোগ্রাম আছে, যে আপনার $1 থেকে শুরু করে $29 বা $11, $29, আপনার $80 বা $90 একটা মান্থলি প্যাকেজ আছে। মান্থলি একটা প্যাকেজ আছে। তো এই প্যাকেজ গুলা যদি আমরা ইউজ করি, তো এই প্যাকেজ অনুসারে আমাদেরকে তারা সার্ভিস দিবে। যেমন আমি যদি কি বলে, এই যে মেম্বারশিপ প্ল্যান দেখেন, এই মেম্বারশিপ প্ল্যান, তাদের একটা মেম্বারশিপ প্ল্যান আছে। আমরা মেম্বারশিপ প্ল্যানটা দেখে নিই। এটা হচ্ছে মান্থলি প্ল্যান, আর এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। মানে এটা বাৎসরিক, এটা মান্থলি। মান্থলি পেমেন্টটি আপনি এটাকে এখানে দেখেন, যে আপনার ইন্ট্রো ইন্ট্রো মেম্বারশিপে আপনি 0.99 পার মান্থ আপনি কি কি 15টা বিট করতে পারবেন, 30টা স্কিল অ্যাড করতে পারবেন, রেওয়ার্ডটি আপনার আনলক থাকবে, বুকমার্ক করতে পারবেন প্রজেক্ট, কভার ফটো অ্যাড করতে পারবেন, ওয়ান ফ্রি হাইলাইট কন্টেস্ট। এগুলো কন্টেস্ট কি, প্রজেক্ট কি, এগুলো আমরা মোটামুটি বুঝলাম। কন্টেস্ট হচ্ছে যে ডিজাইনিং ডেভেলপারের ক্ষেত্রে যেটা বললাম। আর প্রজেক্ট হচ্ছে যে আমরা বায়ার যে প্রজেক্টগুলো দেয়, আমরা যে প্রজেক্ট অ্যাপ্লাই করি সেগুলো হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে। আবার এই প্ল্যানে দেখেন,
আপনার $5 বেসিক প্ল্যানে $5 পার মান্থ, এখানে আপনি 50টি ফিট করতে পারবেন পার মান্থ, স্কিল আরো বেশি এড করতে পারবেন এবং আরো কিছু সুবিধা পাবেন। আবার এটা হচ্ছে কি আপনার এক মাস হচ্ছে 9.95 মানে প্রায় $10 মতো এই প্ল্যানটি। তো এটা ফ্রি ট্রায়ালের একটা পার মান্থ দিয়ে থাকে, এটাকে আপনি 100টা বিট করতে পারবেন, 80টা স্কিল এড করতে পারবেন, ডেইলি উইথড্রল দিতে পারবেন। মানে আজকে যদি আপনার $30 হয়, আজকে উইথড্র দিতে পারবেন, কালকে যদি উইথড্র $30 হয়, কালকে উইথড্র দিতে পারবেন। আর এই প্রজেক্ট গুলোতে আপনি ডেইলি উইথড্র দিতে পারবেন না এই মেম্বারশিপ প্ল্যান গুলোতে। আপনার একটা উইথড্রল আপনার কমপ্লিট হবে বা উল্টো উইথড্রল পেমেন্ট পেয়ে যাবেন, দেন আপনি তারপর উইথড্র দিতে পারবেন। আর এগুলাতে আপনি যেহেতু তাদের 3-4 দিন বিজনেস ডেট মানে অ্যাকাউন্ট ব্যাংকে টাকাটা ডিপোজিট হয়েছে, 3-4 দিন আমাদের সময় লাগে। তো আমরা 3-4 দিন কিন্তু অপেক্ষা না করেই কালকেরটা মানে আজকে একটা দিছি, কালকে আবার একটা দিলাম, পরশুদিন আবার একটা দিলাম, এই আপনি এই প্ল্যানে দিতে পারবেন। এবং এরপরে যতগুলো প্ল্যান আছে সব প্ল্যানে আপনি ডেইলি উইথড্রলটা দিতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার যে ফি আছে, আপনার যে প্রজেক্ট ফি আছে বা আপনাদের যে একটা তারা ফি কাটে নেয়, সেই ফিটারও এখানে একটা কন্ডিশন আছে। সো আপনি এই প্ল্যানটি দেখে নিতে পারেন, এই প্ল্যানটি এই লিঙ্কটাও দেখে নেবেন, আমার পেড মেম্বারশিপ প্ল্যান গেল। এখন আমি আসি ঠিক upwork.com-এ। এটা একটা বড় মার্কেট প্লেস। এটার প্রিভিয়াস নাম কি ছিল কেউ বলতে পারেন? কি নাম ছিল? ওয়াকআপ না, ওডেক্স নাম শুনছেন? ওডেক্স। এই আপনার আপওয়ার্ক ছিল এট ফার্স্ট ওডেক্স, তারপর 2015 সালের দিকে তারা বাংলাদেশের একটা মার্কেট প্লেস এরকম ছিল ইলেন্সার। তো ইলেন্সার এবং আপনার আপওয়ার্ক দুটো মিলেই সরি ইলেন্সার এবং ওডেক্স দুটো এক জায়গায় আপওয়ার্ক করে নেয়। ঠিক আমরা ফ্রিল্যান্সার.com এ যেমন বললাম বিট এবং রুলস একই, আপনার ওয়ান পিসিতে ওয়ান অ্যাকাউন্ট খুলবেন, ডাবল অ্যাকাউন্ট খোলা যাবে না। ফ্রিল্যান্সিং চার্জ এদেরও প্রায় একই। আপনার উইথড্রল এদেরও সরাসরি ব্যাংক উইথড্র দিতে পারবেন, আবার মাস্টার কার্ডও নিতে পারবেন, ইচ্ছা ভেরিয়াস পেমেন্ট সিস্টেম আছে এদের এবং পেমেন্ট চার্জ একই। আর এদের যেটা আমি যেটা ফ্রিল্যান্সারের বিট বললাম, এখানে হচ্ছে কানেক্ট। এখানে নতুন অবস্থায় আপনি পাবেন 20টা কানেক্ট। এই 20টা কানেক্টের মধ্যে যদি আপনি কাজ না পান বা কাজ করতে না পান, এক মাসে আপনি পার ডে ফ্রিতে 20টা কানেক্ট করবেন। আর 20টা কানেক্টের মধ্যে যদি আপনি কোনো কাজ না পান বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ না দেয়, তাহলে তারা অ্যাকাউন্টই আস্তে করে আপনাদের ডিজেবল করে দেয়। মানে ডিজেবল করে না, টেম্পোরারি লক করে দেয়। যে তখন তারা বলে আপনি এখনো এখানে কাজের জন্য উপযোগী না, আপনি আরো ভালো করে কাজ শিখে আসেন, দেন এখানে এসে অ্যাপ্লাই করেন। তারা মূলত এটাই বুঝে। এবং যদি আপনি এখানে পেড মেম্বার, এদেরও পেড মেম্বারশিপ আছে, এই পেড মেম্বারশিপে শুরু থেকে যান, তবে তারা তখন আপনাকে রেখে দেয়। এবং পেড মেম্বারশিপ আপনি ফ্রিল্যান্সার.com-এ বলেন আর আপওয়ার্কে বলেন, যখন আপনি পেড মেম্বারশিপে যাবেন তখন আপনার তারা নিজেরাই আপনাকে প্রমোট করে। যেহেতু আপনি এখানে টাকা দিয়ে কাজ নিতে আসছেন, তো অবশ্যই আপনি কাজ জানেন, তারা এটাই মনে করে। যেহেতু কাজ জানেন, তো তারাই আপনাকে একটু প্রমোট করে দেয়, কাজ পাওয়ার জন্য হেল্প করে। এই মার্কেট গুলোকে আপনার কাজ পাওয়ার জন্য হেল্প করে। বুঝতে পারছি? গেল। ঠিক একই নিয়ম আমরা এখানে পাবো 20টা। এই ফ্রিল্যান্সার.com upwork.com প্লাস একই, জাস্ট এদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাইতে, এদের অ্যাকাউন্ট খোলা যেমন খুব একটা ইজি, এই আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাইতে একটু সমস্যা হয়। আপনি যখন ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুলবেন, তারা অনেক ধরনের তথ্য যাবে আপনার কাছে, সকল ধরনের আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন সার্টিফিকেট, তারপর আপনার মনে করেন কাজের এক্সপিরিয়েন্স, আপনি কি কি এই যে কাজগুলো করতে আসেন, কোথায় কোর্স করছেন, কি ধরনের কোর্স করছেন, না করছেন কি করেননি, বা আপনার সার্ভিসটা কি ধরনের, বা ইংলিশ টেস্ট কি ধরনের, আপনার ইংলিশ স্কিল কিরকম, এগুলো কিন্তু তারা আগে নেয়। নেওয়ার পরে তাদের যদি মনে হয় যে না আপনাকে অ্যাকাউন্টে দেওয়ার দরকার, তো সেক্ষেত্রে আপনি তখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন। আর যদি দেওয়ার মনে করেন তারা মনে করে যে আপনি এখনো প্রিফার্ড না, আপনি এখন এখানে প্রিফার্ড না কাজ করার জন্য, তো মূলত তখন তারা আপনার অ্যাকাউন্টে আবার ডিসঅ্যাপ্রুভ করে দেয়।
ডিনাই করে দেয়। এবং কি কারণে ডিনাই করবে সেটা আপনার ইমেলে জানাই দিবে। বুঝতে পারছি? গেল। এখন আসি আমি ফাইবার। আমাদের নতুনদের জন্য, বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। আমরা যারা নতুন বা বিগিনার তাদের জন্য সবচেয়ে বেস্ট মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। তো এখানে একটু কাজের নিয়মটা আলাদা, কাজের ধরনটা আলাদা। আমরা যেমন freelancer.com বা upwork.com এর প্রজেক্ট বিষয়ে জানলাম যে তারা প্রজেক্ট ছাড়বে, আমরা ওই প্রজেক্টে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যদি ওই প্রজেক্টের যিনি প্রজেক্ট ছাড়ছে তার সাথে যদি আমার সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হয়, সে আমার সাথে কমিউনিকেশন করবে। কমিউনিকেশনে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে আমার কাজটা দিবে। ফাইবারে ঠিক এরকমটা না, ফাইবারে একটু আলাদা। আমি যে মূলত কথা বললাম যে আমরা লোকাল মার্কেট প্লেসে ঠিক যেরকম কথা বললাম, হুবহু সেম কোয়ালিটি হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে মূলত কোনো ধরনের প্রজেক্ট থাকে না। হ্যাঁ, প্রজেক্ট থাকে, তো সেটা আলাদা হবে। আবার এদেরকে এখানে আপনি সার্ভিসটা দিয়ে রাখতে পারেন যে আমি এই ধরনের সার্ভিস সেল করি। মূলত সার্ভিসটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, মূলত সার্ভিসটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আপনি এখানে সার্ভিসটা দিয়ে দিলেন যে আমি এই এই ধরনের কাজ পারি, এই ধরনের কাজ করি। এখানে ক্লায়েন্ট আসবে, খুঁজবে তাদের যেটা দরকার। আপনাকে যদি খুঁজে পায় বা আপনাকে যদি পছন্দ হয়, বা আপনি যে ওখানে ডিসক্রিপশনে লিখে রাখছেন যে আমি এই কাজ করব, এই কাজ যদি খুশি না হন তাহলে এটা করব, এই কাজ করে দিতে পারবো আমি, ঠিক। তার যদি মানে তার যে কাজের ধরন বা তার যে কাজের ইচ্ছা বা যে কাজটা আপনি করায় নিতে যাচ্ছে, আপনার ওই ডিসক্রিপশনের মধ্যে যদি সে সবকিছু বুঝে যায়, সবকিছু পেয়ে যায়, তখন সে আপনাকে হয় সরাসরি নক করবে অথবা সরাসরি আপনার অর্ডার দিয়ে চলে যাবে। তখন আপনি কাজটা কমপ্লিট করে দিয়ে দিলেন ওনাকে, আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। এগুলাকে বলা হয় এই যে আমরা সার্ভিস গুলো তুলে রাখবো, এগুলোকে বলা হয় মূলত গিগ। ফাইবারে বলা হয় গিগ। জি। এই মার্কেট প্লেসে আমরা যে সার্ভিস গুলা, মানে আমরা সার্ভিস বলতে কি, আমরা যে কাজগুলো শিখবো, যেমন একটা কাজ শিখছি লিড জেনারেশন, বা ইমেলের কিছু ফিক্সিং এর কাজ শিখছি, যেমন ইমেল সিগনেচার অ্যাড করা শিখছি। তারপর ইমেল সিগনেচার তৈরি করা শিখিনি, বাট অ্যাড করা শিখছি। বাট ইমেলের যে ভেরিফিকেশন প্রবলেম হয় সেটা সমাধান করা শিখছি বা আমরা জানি। ঠিক এই ধরনের কাজগুলো করতে হবে। আমি যদি এখানে একটা লিখে দেই যে ইমেল সিগনেচার, জাস্ট লিখলাম, সিগনেচার বানান ভুল, সার্চ করলাম। দেখেন এই যে একটা, এখানে দেখেন মূলত এখানে এই ধরনের সার্ভিস দিয়ে থাকে, ইমেল সিগনেচার তৈরি থেকে শুরু করে সেট আপ পর্যন্ত সার্ভিস দিয়ে থেকে 4,443 জন সার্ভিস বর্তমানে আছে। এই যে মূলত এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই মূলত হচ্ছে তাদের সার্ভিস, এবং এগুলাকেই বলি আমরা গিগ। আমি কথাটা বুঝাইতে পারছি? এগুলোকে বলা হয় মূলত গিগ। এখন এই যে গিগের একটা টাইটেল, যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখি বা ইউটিউবে গান শুনি, তো যখন আমরা সার্চ করি তখন তুই এট ফার্স্ট আগে আমাদের কি টাইটেলটা চলে আসে, ভিতরে কি আছে সেটা তো আগে আমাদের কাছে আসে না। আসে কি? আসে না, আগে টাইটেলটা আসে। এই টাইটেলটা যেমন এটা হচ্ছে মূলত তার গিগের টাইটেল, যেমন আই উইল মেক এ ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার ফর আউটলুক জিমেল ইটিসি। আই উইল ক্রিয়েট এইচটিএমএল সিগনেচার ফর আইফোন আউটলুক এন্ড জিমেল। দেখেন এই যে যতগুলা টাইটেল দেখতেছেন আপনি, সার্ভিস তাদের একই রকম, তারা একই সার্ভিস দিয়ে থাকে, বাট টাইটেলটা কিন্তু কারোর সাথে কখনো মিলবে না। একটা ওয়ার্ড হলো বা একটা ওয়ার্ডের একটা লেটার হলো আপনি কম বেশি পাবেন। যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ক্লিকেবল ইমেল সিগনেচার ইন এইচটিএমএল। দেখেন এই কথাটাই উনি লিখছে কিন্তু একটু আলাদা ভাবে। ঠিক আপনি এখানে যত ধরনের টাইটেল দেখবেন, কারো টাইটেলের সাথে কারো কিন্তু মিল পাবেন না। আর এই টাইটেলের ভিতরে যখন আপনি ভিতরে দেখবেন,
তো আমি একটা ওপেন করি, ভালো দেখে ওপেন করে প্রথমে যারা আছে তাদেরগুলো ওপেন করি, যেমন এটা ওপেন করলাম আমি। তো এই যে দেখেন টাইটেলে যখন ক্লিক করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো জানবো। তো এই যে তাদের একটা ডিসক্রিপশন দেখা আছে, এই যে অ্যাবাউট দিস, এই যে ডিসক্রিপশনটা মূলত, এবং এই ডিসক্রিপশনটা নিয়েই, এই ডিসক্রিপশনে বলে দেওয়া আছে সে এই যে কাজটা করে দিবে ইমেল সিগনেচারের, সে এইচটিএমএল কিভাবে কাজ করবে, কি কি কাজ বানাবে, বা কি কি ধরনের তাদের সেট আপ করবে, কোন কোন ধরনের সে ছবি এড করতে পারবে, ডেলিভারি কত সময়ের মধ্যে দিতে পারবে, যার সকল ইয়ে তার এই ডিসক্রিপশন লেখা লেখা থাকবে। আসে তখন কি যে কেউ আসে, এখন এখানে এদের ওই যে প্রাইজিং একটা বিষয় আছে, মানে আপনি এই সার্ভিসটা কত ডলারে সেল করবেন বা কত ডলারে এই সার্ভিসটা আপনি আপনি আমাকে দিবেন, কত ডলারে আপনি সার্ভিসটা আমাকে দিবেন, এই বিষয়ে একটা প্রাইজিং আছে এখানে। এগুলা এই গিগটা নিয়ে আমরা যখন নিজে যখন এই সার্ভিসটা পাবলিশ করতে যাব, তো তখন আমরা এই গিগটা নিয়ে আরো বেশি জানতে পারবো, এবং পুঙ্খানুপুঙ্খ এই গিগের যত হিডেন টিপস আছে, যত ধরনের টিপস আছে, সব টিপস গুলো কিন্তু এখানে শিখবো। বিরতির আগে যেমন আমি বলছিলাম যে কাজের ক্ষেত্রে কিছু সফটওয়্যার ব্যবহার করার জন্য কি বলে আমি দেখাবো না বা কাজ পাইলে দেখাবো, এক্ষেত্রে কিন্তু আমি এরকমটা করব না। আপনার প্রোফাইলে যত ধরনের কিভাবে করলে ওই প্রোফাইলটা করলে আপনি কাজটা পাবেন, আপনার গিগটা কিভাবে তুলে আপনি কাজটা পাবেন, বা গিগটা আপনি কিভাবে জানাবেন বায়ারকে, বা বায়ারের কাছে কিভাবে পৌঁছাবেন, কিভাবে জানবেন, এই টিপস গুলা কিন্তু আমি দেখাই দিব। ওকে। আর এদের ফি এবং চার্জ ঠিক প্রায় ওই আগের যেটা মার্কেট প্লেসেরই মতো। এদের মিনিমাম উইথড্র যেটা, তো মিনিমাম উইথড্র আপনি $5 হলেও উইথড্র দিতে পারবেন, কোথায় কি $5 হলেও উইথড্র দিতে পারবেন। আর এদের পেমেন্ট সিস্টেমটা আমরা সরাসরি ব্যাংকে পাবো না, আমাদেরকে এই পেমেন্ট মানে এই মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে গেলে আমাকে পেওনারের মাধ্যমে ব্যাংকে নিতে হবে। পেওনার আছে, পেপাল আছে, যেহেতু আমাদের দেশে পেপালটা অতটা অ্যাভেলেবল না, তো আমরা পেওনারের মাধ্যমে এই মার্কেট প্লেস থেকে তুলবো, আমাদের উইথড্রটা দিতে পারবো। এবং এদের উইথড্র দেওয়ার সাথে সাথে আমাদের পেওনার ব্যালেন্সে চলে আসে যে আমি যেমন আপওয়ার্কে বললাম, ফিনান্সিয়াল বললাম, তারা ফার্স্ট উইথড্রোর সময় নেয়, বা 3-4 দিন 20 মিনিটের সময় নেয়, বা প্রথম উইথড্রো 17-18 দিন সময় নেয়। কিন্তু এরা এটা করে না, এরা সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়। এরা করে কি, যেটা অন্য ওই যে প্রিভিয়াস যে দুটা মার্কেট প্লেস করে না, আপনি ওই প্রিভিয়াস যেমন আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, আপনি কাজ জমা দিয়ে দিলেন, বাইরের কাজ পছন্দ হয়ে গেল, বাইরের কাজ ওকে আছে, আপনার সাথে সাথে পেমেন্ট দিয়ে গেল, আপনি সাথে সাথে পেমেন্ট পেয়ে গেলেন। কিন্তু এক্ষেত্রে এই ফাইবার মার্কেট প্লেস একটু ডিফারেন্ট আছে, যে আপনার অর্ডার দিছে, 1 দিন কি 2 দিন সময় দিছে আপনার, বা আপনি সময় নিছেন, কাজটি করলেন, কাজটি ডেলিভারি দিলেন, কমপ্লিট করলেন, বায়ার দেখলো কাজ ওকে, বায়ার কমপ্লিটে কি মানে কমপ্লিট দেখাইলো যে ওনার অর্ডারটি কমপ্লিট, দেখানোর পরে বায়ার পেমেন্টও দিয়ে দিল, কিন্তু পেমেন্টটা আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। এক্ষেত্রে ফাইবার 14 দিন সময় নেবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঠিক যোগ হওয়ার পরে, যোগ হওয়ার জন্য 14 দিন তারা সময় নেবে, এটা প্রতিটি অর্ডারের জন্য। আর যে প্রথম অর্ডার বা সেকেন্ড অর্ডার, প্রতিটি অর্ডারের জন্য তারা এই 14 দিন সময় নেয় অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য, মেন ব্যালেন্সে অ্যাড হওয়ার জন্য। আর মেন ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত না অ্যাড হবে, ততক্ষণ পর্যন্ত আপনি উইথড্র দিতে পারবেন না। এরা এই সিস্টেমটা করে। ক্লিয়ার? এবং এখানেও আপনার ক্যাটাগরি রিলেটেড, আপনি গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, সকল ধরনের কাজ পাওয়া যায়। এবং এখানে এমনও কাজ পাওয়া যায় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যে এগুলো এগুলো কাজ করে আবার মানুষ করায় নাই। আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখছেন না? জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ দিন, আই উইল ফিক্স ইউর ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট প্রবলেম। তার মানে কি, উনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, অনেকে আমরা এই যে পাসওয়ার্ড ভুলে যাই, পাসওয়ার্ড রিকভার করতে পারি না, জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করতে পারি না, এই যে উনি কি জিমেল অ্যাকাউন্ট গুলো ঠিক করে দিবে। দেখেন, জিমেল অ্যাকাউন্ট গুলো ঠিক করে দিবে, এই যে এগুলো কিন্তু কাজ পাওয়া যায়, খুবই ছোট্ট ছোট্ট কাজ,
আপনার খুবই ইজি কাজ, এই ধরনের এই কাজগুলো এখানে পাওয়া যায়। ঠিক আছে, এই ধরনের সকল কাজ এই মার্কেট প্লেসে আপনি একবারে কি বলে জুতার দোকান থেকে একবারে আপনার কি বলে স্বর্ণকারের দোকান পর্যন্ত দিতে পারবেন ইচ্ছা। আপনি এখানে সকল ধরনের ক্যাটাগরি আছে, সকল ধরনের সার্ভিস আছে এই মার্কেট প্লেসে। হ্যাঁ, আমি যেগুলো শিখাচ্ছি আপনাকে ওই ধরনের যে সার্ভিস দিতে হবে এমনটা না। আপনি চাইলে আপনার নিজে যেটা পারেন সেটা সার্ভিসও এখানে সেল করতে পারবেন। তবে ফার্স্ট অ্যাকাউন্টে নতুন অবস্থায় আপনি সর্বোচ্চ 7টা সার্ভিস ওপেন করে রাখতে পারবেন। আমরা 7টা সার্ভিস বলতে 7টা গিগ দিতে পারবো নতুন অ্যাকাউন্টে, আমরা 7টা গিগ দিতে পারবো। যখন আমাদের অ্যাকাউন্ট লেভেল 1 সেলারে যাবে বা লেভেল 1 সেলারে যাবে, তখন আমরা আরো গিগের সংখ্যাটা বাড়াই দিতে পারবো। যেমন 7টা থেকে আমি 10টা নাকি 12টা দিতে পারবো, আমার সঠিকটা মনে নাই, আমি দেখতে হবে। তো এই যে যখন আপনি লেভেল 2 তে যাবেন, লেভেল 2 থেকে লেভেল 3 তে যাবেন, তখন ফির আপনার আপনি আবার গিগ সংখ্যা বাড়াইতে পারবেন, মানে আপনার সার্ভিস আবার বাড়াইতে পারবেন। তো এই লেভেল 1 লেভেল 2 এর মূলত আপনার কাজের উপর ডিপেন্ডেন্ট করে, আপনি কি ধরনের কাজ করতেছেন, মান্থলি কত ইনকাম করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার এই লেভেলটা তারা দেয়। আর এই অ্যাকাউন্টটি খুবই খুবই সেন্সিটিভ। আমি আদার যে দুইটা মার্কেট প্লেসের কথা বললাম যে ওয়ান পিসি ডুপ্লিকেট অ্যাকাউন্ট থাকা যাবে না, কিন্তু এই অ্যাকাউন্টটি আবার আরেকটু ডিফারেন্ট। এক পিসিতে তো ডাবল অ্যাকাউন্ট থাকাই যাবে না, আবার একই সার্ভিস নিয়ে বা একই, যেমন আমরা ব্রডব্যান্ড ব্যবহার করি তাই না, অনেকে আমরা মেসে থাকি, তো মেসে থাকা অবস্থায় আমার ওয়াইফাই ইউজ করি বা ব্রডব্যান্ড ইউজ করি, একই নেট আমরা সবাই ব্যবহার করি। এই যে একই নেট আমরা সবাই ব্যবহার করি, আমাদের আইপিটাও একই হয়, একই থাকে। তো এই একই আইপি থেকে আমি আমার আলাদা ডিভাইস, আপনার আলাদা ডিভাইস যদি অ্যাকাউন্ট খুলি, আমিও ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাকাউন্ট খুলছি, আপনিও ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট খুলছেন, আমরা দুজনে একই নেট ইউজ করি, সেক্ষেত্রেও তারা প্রবলেম করে। হ্যাঁ, আমরা খুলতে পারবো, কিন্তু খুলবো যে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং কিছু তাদের নিয়মের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনে চলেই আমাদেরকে অ্যাকাউন্টগুলো চালাইতে হবে। আমরা চালাইতে যে পারবো না এমনটা না, আমরা চালাইতে পারবো। আমরা একই মেসে একই নেট প্রোভাইড ইউজ করি, যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট একই আইপি তে ডুপ্লিকেট অ্যাকাউন্ট না, এটা আমরা করতে পারবো। তবে এখানে আরেকটা বিষয় আছে, যে সেটা হচ্ছে যে আপনার গিগ গুলো থাকবে, যে সার্ভিস গুলো থাকবে, এগুলো কখনোই একই হওয়া যাবে না। আপনার ডিসক্রিপশন থেকে শুরু করে যা কিছু হচ্ছে সব কোনো কিছু একই হওয়া যাবে না। আর পেড মেম্বারশিপ বলতে, যেমন এর আগের দুইটাতে আমরা দেখলাম পেড মেম্বারশিপ, এই মার্কেট পেয়ে কোনো পেড মেম্বারশিপ বর্তমানে নাই। এবং দুই একদিন বা দুই এক বছর পরে বা মানে 6-7 মাস পরে এটা চালু করবে তারা, এখনো চালু করেনি। তো এখানে আমরা টোটালি আমাদের কোনো ফ্রিতেই আমরা 7টা গিগ দিতে পারবো, এবং পার ডে 10টা করে প্রজেক্টে, পার ডে 10টা করে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্টটা কি জিনিস এটা আমরা অ্যাকাউন্ট খোলার পরবর্তী যখন কাজে যাবো তখন বুঝবো। এগুলো আমরা এখানে সেল করতে পারবো, রিকোয়েস্ট দিতে পারবো ফ্রিতে। এখানে আমাদের কোনো বর্তমানে কোনো ধরনের কি বলে মেম্বারশিপ প্ল্যান কিনতে হবে না, এবং আমরা ফ্রিতে আনলিমিটেড সার্ভিস পাবো। ক্লিয়ার? এই এই মার্কেট প্লেস নিয়ে আর কার কোনো কোশ্চেন আছে? না, আপনি নতুন অ্যাকাউন্টে একবারে 7টা লিখ দিতে পারবেন। এটা 1 মাসের মধ্যে দেন, আপনি 5 দিনের মধ্যে দেন বা 10 দিনের মধ্যে দেন, আপনার ইচ্ছা। লেভেল 1 যতদিন পর্যন্ত আপনি যাবেন না, নিউ সেলার হয়ে যতদিন থাকবেন, তারপরে আপনি আর পাবেন না, ততদিন পর্যন্ত আপনি পাবেন না। আপনার লেভেল আপ করতে হবে। আর মানে 0 লেভেল থেকে লেভেল 1-এ যাইতে আপনার মিনিমাম মাসে $400 ইনকাম করতে হবে, এবং মিনিমাম 10টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, এবং কোনো নেগেটিভ কমেন্ট থাকা যাবে না, এবং কোনো ওয়ার্নিং থাকা যাবে না। ওয়ার্নিং বলতে কি, যেমন আপনি বায়ারদের সাথে কমিউনিকেশন করতেছেন, তো এই কমিউনিকেশন যে করবেন বা মেসেজিং যে করবেন, সেক্ষেত্রে আপনার কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপনার কখনো ইউজ করা যাবে না। যেমন আপনি হোয়াটসঅ্যাপ,
কখনোই ব্যবহার করতে পারবেন না, এই ওয়ার্ডটি কখনোই ব্যবহার করতে পারবেন না। ইমেল, এটা কখনোই ব্যবহার করতে পারবেন না। ফোন নাম্বার কখনোই ব্যবহার করতে পারবেন না। মানে এক কথায় শেষ, যে আপনার যে পার্সোনাল যেন যোগাযোগ না হয়, এই ধরনের ওয়ার্ড কখনোই ব্যবহার করতে পারবেন না। যদি ভুল করেও ব্যবহার করে ফেলেন, আপনার সাথে সাথে সাইবার একটা ওয়ার্নিং দিয়ে দিবে। ফার্স্ট ওয়ার্নিং, মাসে যদি আপনি 3টা ওয়ার্নিং চলে আসে আপনার, 3টা ওয়ার্নিং দেওয়ার সময় আপনাকে আর বলবে না। সেকেন্ড ওয়ার্নিং দেওয়ার সময় আপনাকে জানাবে যে দিস ইজ ইউর সেকেন্ড ওয়ার্নিং। এবং তৃতীয় ওয়ার্নিং এর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি আর আপনাকে জানাবে না, না জানা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিবে। এই ধরনের যদি কোনো আপনার ওয়ার্নিং না থাকে, আপনার মাসে যেন $400 ইনকাম হয়, 10টা প্রজেক্ট কমপ্লিট থাকে, তাহলে আপনি 1 মাস পরেই লেভেল 1-এ চলে যাবেন। ঠিক লেভেল 1 থেকে লেভেল 1-এ আরো কিছু তাদের কন্ডিশন আছে, লেভেল আপ একটা কন্ডিশন আছে। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লেভেল আপ একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাতে অ্যাকাউন্ট কেউ খুলতে যাইয়েন না আবার, কারণ অ্যাকাউন্ট আমি খোলা দেখাবো, দেন আপনারা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট এখানে কেউ খুলতে যাইয়েন না। জি, কি বলবেন? আইপি একই হবে আপনাদের। প্রবলেমের বিষয়টা আমি বললাম, যে আপনারা যেহেতু একই ম্যাচ থেকে বা একই সার্ভিস থেকে অ্যাকাউন্ট চালান, সেক্ষেত্রে কি কি পন্থা আপনাকে অবলম্বন করতে হবে সেটা আমরা বলবো। অ্যাকাউন্ট খোলার সময় আমি বলে দিব আবার। এটা অ্যাকাউন্ট আমি যত মার্কেট প্লেস দেখাচ্ছি, অ্যাকাউন্ট কেউ খুলতে যায় না, কারণ এগুলো খুবই সেন্সিটিভ অ্যাকাউন্ট। আর একবার ভুল করে যদি আপনি খুলে ফেলেন বা খুলে ফেলছেন না জানা সত্ত্বে, তখন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা আপনারই হবে, আমার হবে না। তো আমি এটা নিয়ে আমি যখন অ্যাকাউন্ট খোলা দেখাবো তখন আমি আলোচনা করবো ওটার সমাধান কি আসবে। ঠিক আছে? তো অ্যাকাউন্ট কেউ খুলতে দেয় না, আমি প্রয়োজনে আগামী ক্লাসে অ্যাকাউন্ট খোলা দেখাবো, বাট এর আগে কখনো কেউ অ্যাকাউন্ট খুলতে দেয় না। ঠিক আছে? কারণ অ্যাকাউন্টটা খুলতে গেলে আপনারা প্রবলেমে পড়বেন। অ্যাকাউন্ট খোলা যদিও খুবই ইজি, যে আমরা যে অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, মাইক্রো ওয়ার্কার বলেন, তার থেকে অনেক ইজি অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলা আমাদের খুব একটা কঠিন কাজ সেটা না, বাট আমাদের এটা নিয়ম অনুযায়ী এখানে অ্যাকাউন্টগুলো খুলতে হবে। ঠিক আছে? এই পিপল পার আওয়ার এবং এসইও ক্লাব, এই দুইটা মার্কেট প্লেস, এই পিপল পার আওয়ারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাইতে আপনার 7-8 দিন লেগে যায়। এবং এদেরও একটা পেড মেম্বারশিপ আছে। এবং এই দুইটা মার্কেট প্লেসের, এই যে আমি প্রিভিয়াস 3টা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম, এটা এগুলোতে প্রজেক্ট বা কন্টেন্ট, এগুলোতে গিগ, এই যে দুই ধরনের সার্ভিসটা এই দুইটা মার্কেট প্লেসে আপনি পাবেন। এখানে আপনি গিগও তুলতে পারবেন, আবার এখানে প্রজেক্টও বিট করতে পারবেন। এখানেও আপনি গিগ দিতে পারবেন, আবার প্রজেক্টও বিট করতে পারবেন। মানে এখানে দুইটা সিস্টেমে আছে। তবে এই দুইটা মার্কেট প্লেসে কিছু নির্দিষ্ট সংখ্যক কাজ পাওয়া যায়, সকল কাজ পাওয়া যায় না। যেমন আমি যদি মার্কেটিং এর ক্ষেত্রে যাই, তো এখানে মার্কেটিং এর ক্ষেত্রে অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিং ইনফো, আর্টিকেল, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ক্রিয়েট, এই কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। মানে এক কথা সে এসইও রিলেটেড যত কাজ আছে, এই কাজগুলো এই এসইও ক্লার্কে পাওয়া যায়। আর পিপল পার আওয়ারে এখানে কম বেশি সকল প্রজেক্ট পাওয়া যায়। তবে এখানে ডাটা এন্ট্রি মূলত, ডাটা এন্ট্রি এবং মার্কেটিং রিলেটেড কাজগুলো একটু বেশি পাওয়া যায়। আর এই দুইটা এবং এই 3টা যে মার্কেট প্লেস দেখালাম, এই 3টা মার্কেট প্লেসে আপনি যে কোনো ধরনের সার্ভিস দিতে পারবেন। এবং এই 5টা মার্কেট প্লেস বাদে আরো অনেক মার্কেট প্লেস আছে যেখানে আমরা কাজ করতে পারি। তবে বিগিনার হিসাবে আমি, আমার কাছে প্রিফার হচ্ছে fiverr.com। তো এই যে fiverr.com এর আমি লিঙ্কটা আপনাদেরকে দিলাম, এদের টার্মস এন্ড কন্ডিশন গুলা আপনারা একটু পড়ে নেবেন। এই যে যেমন দেখেন গিগ, আপনি যত ধরনের কোশ্চেন আছে সব, এই যে দেখেন 7টা গিগ হচ্ছে উইথাউট লেভেল স্টেশন, মানে আপনার 0 লেভেল, 10টা গিগ লেভেল 1-এ, 20টা গিগ আপনি লেভেল 2-তে, 30টা গিগ দিতে পারবেন টপ রেটেড সেলারে। তারপর আপনার এখানে আসেন, এই যে লেভেল,
কি করে আপনি এই যে কারেন্ট লেভেল, সেলার অন অ্যাক্টিভ, লেভেল 1, লেভেল 2 এন্ড টপ রেটেড, লেভেল 3 নাই, একবারে টপ রেটেড, এটাই তাদের সর্বোচ্চ লেভেল। এই লেভেল 1 হইতে গেলে কি করতে হবে, বা লেভেল 2 হইতে গেলে কি কি করতে হবে, টপ রেটেড হইতে গেলে কি কি করতে হবে। এবং এই যে তিনটা মার্কেট প্লেস দেখালাম, ফিন্যান্সার.com, আপনার ফাইবার.com আর আপওয়ার্ক.com, আমরা মাইক্রো ওয়ার্কারে এট ফার্স্ট কাজ শুরু করার আগে কি করছি, কি করছিলাম ভাই? মাইক্রো ওয়ার্কারে কাজ শুরু করার, অ্যাকাউন্ট খোলার পরে, ভেরিফাই করার পরে পরী- পরীক্ষা দিছেন। আগে অ্যাকাউন্ট খুলছেন, ভেরিফাই করছেন, তারপর পরীক্ষা দিচ্ছেন। এই তিনটা মার্কেট প্লেসে আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে যে আপনার শুরুতেই যে মানে কাজ পাওয়ার আগেই যে পরীক্ষাটা দিতে হবে এমনটা না। এবং আপনি ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক.com বলেন, এখানে পরীক্ষাগুলো ফ্রিতে না, পরীক্ষাগুলো ফ্রিতে না, আপনার টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে। $5 করে পার পরীক্ষা ফি। শুধু কয়েকটা পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোর ফি একটু আর একটু বেশি, সর্বনিম্ন এক্সাম ফি হচ্ছে $5। একটা পরীক্ষা দিতে গেলে আপনি $5 আপনার ফি দিতে হবে। আর যদি ফেল করেন তাহলে আপনার $5 গেল। পাস করলে তাহলে তো আপনার একটা আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন।